হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করবো? আজকে আমরা করবো স্থির তড়িৎ। কি করবো? তাহলে চ্যাপ্টারের নাম কি? স্থির তড়িৎ, তাই তো? ওকে। লেকচার কত? লেকচার? হ্যাঁ, নোট করতে পারো। পূর্ণ ভালো, সকলে নোট করবো তো। আমি পরে ভাবলাম যে আমি যদি আগে নোট করে রাখি, তাহলে হয়তো তোকে পড়াইতে কম সময় যাবে। কিন্তু আমার তো আবার, আমি তো আগে নোট করে রাখতে গেলে 2 ঘন্টা হচ্ছে, 1.5 ঘন্টা যাচ্ছে গা। হ্যাঁ, তোকে পড়াইতে না আধা ঘন্টা যাচ্ছে, তো আলটিমেটলি তো আমার লাইফে 2 ঘন্টা যাচ্ছে, তো একেবারে যাক। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে স্থির তড়িৎ করবো লেকচার 1। আজকে হচ্ছে লেকচার 1। আচ্ছা, চ্যাপ্টারের নাম কি? স্থির তড়িৎ। তার মানে কি, নাম শুনে অনেক কিছু বুঝতে পারতেছ না? আমরা নর্মালি চার্জকে কিভাবে করি, লিখি? চার্জকে আমরা নর্মালি লিখা হয় প্লাস কিউ আর নতুবা মাইনাস কিউ, তাই না? এভাবে প্রকাশ করি চার্জকে, একটা চার্জকে। হ্যাঁ, এখন এই চার্জটা যদি এই প্লাস কিউ বা মাইনাস কিউটা যদি এক জায়গা থেকে কি আরেক জায়গায় যায়, ধর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, হ্যাঁ, এই থেকে বি এর দিকে গেছে, তাহলে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো চলতড়িৎ। এটাকে আমরা কি বলবো? চলতড়িৎ। কিন্তু এই চার্জটা, এই প্লাস মাইনাস কিউ চার্জটা যেদিকে ছিল, এদিকে এই অবস্থানে ছিল, এই অবস্থানে আছে, মানে স্থির, কোনো জায়গায় যাতায়াত করে নাই। বুঝতে পারছি? তাহলে এটা কি? স্থির তড়িৎ। তাহলে এই যে একটা আধান যখন স্থির থাকে, তখন ওর বিভিন্ন ধর্মাবলম্বী প্রকাশ পায়, বিভিন্ন ধর্ম প্রকাশ পায়। এই ধর্মগুলা নিয়ে এই চ্যাপ্টারের পড়ালেখা। একটা আধান যখন স্থির থাকে, তখন ওই আধানের বিভিন্ন ধর্ম যখন প্রকাশ পায়, ওই ধর্মগুলা নিয়ে এই চ্যাপ্টারের পড়ালেখা। বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারি, এই আধানটি যখন স্থির থাকে, এই আধানটি যখন কি থাকে, স্থির থাকে, তখন এই আধানের বিভিন্ন ধর্ম নিয়ে পড়ালেখা হচ্ছে কি? স্থির তড়িৎ। তখন এই আধানের বিভিন্ন ধর্ম নিয়ে স্টাডি করা হচ্ছে কি? স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িৎ বলতে কি বুঝাতে পারছি আমি? তাহলে চ্যাপ্টার শেষ। গুড বাই, টাটা। নাকি? হ্যাঁ, চ্যাপ্টারের নাম স্থির তড়িৎ হয়েছে তো, আর কি এটা নিয়ে এত পড়া কি আছে এখানে আর? তাই ওকে। তাহলে এখন হচ্ছে চ্যাপ্টারের শুরু, মাত্র শুরু। তো চ্যাপ্টার শুরুর প্রথম টপিক হচ্ছে আধানের কোয়ান্টায়ন। কি নাম? আধানের কোয়ান্টায়ন। অনেকদিন পর লিখতেছি তো এখানে, লেখা কি হচ্ছে, না বুঝতে বলিস। আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন শব্দটা আসছে কোত্থেকে? কোয়ান্টা থেকে। কোত্থেকে আসছে? কোয়ান্টা। কোয়ান্টা মানে কি? কোয়ান্টা মানে হচ্ছে যে প্যাকেট। হুম, প্যাকেট দ্বারা কি বোঝাচ্ছে? প্যাকেট দ্বারা বোঝাচ্ছে গুচ্ছ। কি বোঝাচ্ছে? গুচ্ছ। কারণ একটা প্যাকেটের ভিতর গুচ্ছ আকারে থাকে না? চিপসের প্যাকেট অনেকগুলো গুচ্ছ আকারে চিপস থাকে না? হ্যাঁ। তারপর একটা পাউডারের প্যাকেটে অনেকগুলো পাউডার গুচ্ছ আকারে থাকে না? হ্যালো। আচ্ছা, তাহলে কোয়ান্টা মানে কি? কোয়ান্টা মানে হচ্ছে প্যাকেট। হ্যাঁ। তো প্যাকেট কেন? একটা চিপসের প্যাকেটে অনেকগুলো চিপস প্যাকেট আকারে থাকে না? তারপর হচ্ছে একটা পাউডারের প্যাকেটে অনেকগুলো পাউডার থাকে না? গুচ্ছ আকারে থাকে না?
একটা চিপসের প্যাকেটে অনেকগুলো চিপস গুচ্ছ আকারে থাকে, একটা পাউডার প্যাকেটে অনেকগুলো পাউডার গুচ্ছ আকারে থাকে, তো প্যাকেটকে আমরা বলতে পারি গুচ্ছ। গুচ্ছ আকারে কিছু একটা আছে এটার ভিতরে, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটা কথা হচ্ছে যে আধুনিক কোয়ান্টাম বলতে বোঝাচ্ছে পৃথিবীতে কোন একটা বস্তুতে, হ্যাঁ, আধুনিক কোয়ান্টাম দ্বারা বোঝাচ্ছে পৃথিবীতে কোন একটা বস্তুতে, পৃথিবীতে কোন একটি বস্তুতে কি হয়, কোন একটি বস্তুতে মোট চার্জের পরিমাণ হবে, মোট চার্জের পরিমাণ হবে ইলেকট্রন বা প্রোটনের পূর্ণ সংখ্যার গুণিতক। ইলেকট্রন বা প্রোটনের কি পূর্ণ সংখ্যার গুণিতক। হ্যাঁ, আচ্ছা, চার্জ বলতে কি বুঝি আমরা? চার্জ বলতে আমরা ইলেকট্রন বা প্রোটনকে বুঝি, তাই না? এছাড়া তার কোনো দুনিয়া চার্জ আছে? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, তাই না? আর আমরা এটাও জানি যে ইলেকট্রন আর প্রোটনের চার্জ কিন্তু সমান হয়, সমান হয় না? কারণ কেন? ইলেকট্রনের চার্জ কত? আমি যদি বলি 1.6 ইন্টু 6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, 19 কুলম। হ্যাঁ, আর প্রোটনের চার্জ কত? প্লাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। তার মানে কি চার্জ সমান কিন্তু বিপরীত, তাই না? কিন্তু বিপরীত। তার মানে আমরা ইলেকট্রন নিয়ে পড়ালেখা করা যে কথা, প্রোটন নিয়ে পড়ালেখা করা সেম কথা, জাস্ট আমরা ধরে নিব ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, কিন্তু ওদের চার্জের মান তো সমান, তাই না? তো যে কোনো একটা চার্জ হিসাব করলে হয়। সেজন্য সংজ্ঞার মধ্যে লিখছে পৃথিবীতে কোনো একটি বস্তুতে মোট চার্জের পরিমাণ পূর্ণ সংখ্যার গুণিতক। শুধু ইলেকট্রন বললে হচ্ছে না, আবার প্রোটন, ইলেকট্রনকে বলে প্রোটনটা বাদ যাচ্ছে, শুধু প্রোটন বলে ইলেকট্রন বাদ যাচ্ছে, যেতে পারছি? তাহলে সেই জন্য দুজনেই কি, দুজনের যেহেতু চার্জ সমান, তাই এটাকে বলতেছে ইলেকট্রন বা প্রোটনের পূর্ণ সংখ্যার গুণিতক। হ্যাঁ, আচ্ছা, এখন পূর্ণ সংখ্যার গুণিতক বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, ধর ধর এখানে একটা বস্তু আছে, এখানে হ্যাঁ, আমি বুঝাচ্ছি তো। এটা কি একটা বস্তু? এটা কি একটা বস্তু? এই বস্তুর মধ্যে মোট চার্জটা, ধরো এই বস্তুর মধ্যে মোট চার্জ হচ্ছে কিউ, বড় হাতের কিউ। মোট চার্জ কি, বড় হাতের কিউ। আর এই কিউটা সমান হবে, এই বস্তুর মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে না, অনেকগুলো ইলেকট্রন, কারণ একটা বস্তুর মধ্যে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, অনেকগুলো ইলেকট্রন আছে, ই প্রোটন থাকতে পারে, আমরা ইলেকট্রন হিসাব করতেছি আর কি। যতগুলো ইলেকট্রন থাকে বা প্রোটন থাকুক, মোট চার্জ হবে ওই বস্তুর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো পূর্ণ সংখ্যার গুণিতক। বুঝতে পারছি? মোট কথা এইখানে এই বস্তুর মধ্যে পূর্ণ সংখ্যা সংখ্যক ইলেকট্রন থাকবে। কি থাকবে? পূর্ণ সংখ্যা সংখ্যক ইলেকট্রন থাকবে। যেমন 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, 9টা ইলেকট্রন, এরকম পূর্ণ সংখ্যা ইলেকট্রন থাকবে। কখনো 1.5 সংখ্যক ইলেকট্রন থাকবে না, কখনো 2.5 সংখ্যক ইলেকট্রন থাকবে না, কখনো 3.2 সংখ্যক ইলেকট্রন থাকবে না। বুঝতে পারছি? তাহলে কিউ সমান আমরা কি বলতে পারি? কিউ সমান আমরা বলতে পারি কিউ সমান এই যে কি বলে, হয়ে গেল, হ্যাঁ, প্লাস মাইনাস এন। কারণ আমরা যদি হিসাব করি, প্রোটন হিসাব করি তখন প্লাস হবে, হ্যাঁ, আর ইলেকট্রন হিসাব করলে তখন মাইনাস হবে, এটা তো আমরা জানি। হ্যাঁ, আর এখানে ই দ্বারা বলতে বোঝাচ্ছি জাস্ট প্রোটন আর ইলেকট্রনের চার্জটা, এই যে 1/6 ইন্টু 10 ইনভার্স 90 করলাম, 1/6 ইন্টু 10 ইনভার্স 90 করলাম। তাহলে এখানে তো আগে দিয়ে চিহ্ন দিয়ে দিছি, প্লাস হলে এটা আমি ধরে নিব প্রোটন, আর মাইনাস হলে এটা ইলেকট্রন ধরে নিব। আর ই এর মান তো দুইটারই সেম, এটা সেম না চার্জের মান, তো সেজন্য এটাকে ই দ্বারা প্রকাশ করে দিচ্ছি জাস্ট এক লাইনে। হ্যাঁ, তাহলে এখন এনটা কি? এনটা বলতেছে এনটা হবে যে পূর্ণ সংখ্যা। এনটা কি হবে? পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা মানে কি? 1 2 3 4 ডট 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 এরকম। হ্যাঁ, পূর্ণ সংখ্যা কখনো 1.5, হ্যাঁ, 2.5 বা 3.2, হ্যাঁ, এগুলো কি হবে না। বুঝাতে পারছি? তার মানে কি, এখন যদি তোকে বলে সূর্যর সূর্যর বডিতে মোট 10টা ইলেকট্রন আছে, হ্যাঁ,
10টা ইলেকট্রন আছে, তার মানে তুই বডিতে মোট চার্জ পেয়ে যাবি না 10 ইনটু 1.6 ইনটু 10 - 19 কুলম্ব। হ্যাঁ, ইলেকট্রন যেহেতু আছে তাহলে সামনে নেগেটিভ দিতে হবে, মাইনাস সাইন দিতে হবে। হ্যাঁ, কিন্তু তুই বডিতে কি কখনো 10.2 সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে? তুই বডিতে কখনো 11.5 সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে না? তো এটাই হচ্ছে আধানের কোয়ান্টাম, বুঝতে পারছি নাকি বুঝেছ নাই? তাহলে এটা দিয়ে একটা ম্যাথ করে ফেলি। প্রবলেম প্রবলেম বলতেছে যে কোথায় গেল, দাঁড়া, মশা কামড়াচ্ছে অনেক। কোন বস্তুতে চার্জের পরিমাণ কোন বস্তুতে চার্জের পরিমাণ 3 ইন্টু 10 - 19 কুলম্ব হতে পারে না কেন? 3 ইন্টু 10 - 19 কুলম্ব হতে পারে না কেন? দেখি এই অঙ্কটা কেমনে করবি বলতো, এই অঙ্কটা কেমনে করবি বলতো, হতে পারে না কেন? হ্যালো, হ্যাঁ, কোন বস্তুতে চার্জের পরিমাণ 3 ইন্টু 10 - 19 কুলম্ব হতে পারে না কেন? এই অঙ্কটা কিভাবে সলভ করবে আমাকে একটু বল। হ্যাঁ, হতে পারে না কেন, কোন বস্তুতে চার্জের পরিমাণ এত হতে পারে না কেন, মানে মোট চার্জের পরিমাণ এত হতে পারবে না কেন? আমরা একটা সূত্র পড়ে আসছি না, কিউ সমান কি জানছি, এন। হ্যাঁ, তো আমরা এখানে মোট চার্জের পরিমাণ এখানে আমাদেরকে কি দিয়ে দিছে না, মোট চার্জের পরিমাণ কত, তাহলে আমরা এখান থেকে এন এর মানটা বের করতে পারি না, কিউ ডিভাইড বাই ই। তো কিউ সমান কত দিয়ে দিচ্ছে, 3 ইন্টু 10 - 19 কুলম্ব, আর ই এর মান আমরা সবাই জানি না, 1.6 ইন্টু 10 - 19 কুলম্ব। তাহলে 10 - 19 10 - 19 চলে যাচ্ছে, আর 1.6 দিয়ে 3 কে ভাগ দিলে কত হচ্ছে, 15/8 হচ্ছে, কত হচ্ছে, 15/8। তো এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা না, বুঝতে পারছি। আর আমরা জানি কি, ওর একটা বস্তুতে মোট চার্জ সংখ্যা পূর্ণ সংখ্যার সমান হয়, মানে পূর্ণ সংখ্যা সংখ্যক চার্জ থাকতে পারবে, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটা কি আনসার, বুঝছিস কিনা আমাকে বলতে একটু। এবার হচ্ছে যে আহ আধানের সংরক্ষণশীলতা, এবার আধানের সংরক্ষণশীলতা, আধানের কি সংরক্ষণশীলতা, হ্যাঁ, আধানের সংরক্ষণশীলতা বলতে কি বোঝায়, কত আমি সংজ্ঞাটা লিখে দিই। হ্যাঁ, সংজ্ঞাটা আমি লিখে দিই। কোন একটি বস্তুতে মোট চার্জের পরিমাণ সবসময় একই থাকে। হ্যাঁ, কোন একটি বস্তুতে মোট চার্জের পরিমাণ সবসময় কি থাকে, পরিমাণ সবসময় একই থাকে, কি থাকে, একই থাকে। হ্যাঁ, চার্জের আদান প্রদান ঘটলেও একই থাকবে, চার্জের কি, ওই কথা বলতেছ না কেন, চার্জের আদান প্রদান থাকলে কি থাকবে, একই থাকবে, চার্জের আদান প্রদান ঘটলেও একই থাকবে। এটা দ্বারা কি বুঝলি দেখি বলতো, চার্জের নতুন করে হ্যাঁ, চার্জ নতুন করে ধ্বংস হবে না, সৃষ্টি হবে না, নতুন করে
ধ্বংস হবে না, সৃষ্ট হবে না। বুঝতে পারছি? তাহলে আমরা যদি এখন একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধর এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এটা আরেকটা বস্তু, বুঝতে পারছি? এখানে হচ্ছে +10 কুলম, এই বস্তুটার চার্জ হচ্ছে প্লাস কত 10 কুলম, হ্যাঁ, আর এই বস্তুটার চার্জ হচ্ছে যে -31 কুলম। ধর কথার কথা মাইনাস কত 31 কুলম। এখন এই বস্তু দুইটাকে আমি সংস্পর্শে নিয়ে আসছি, কোথায় নিয়ে আসছি, সংস্পর্শে নিয়ে আসছি। সংস্পর্শে নিয়ে আসার পর ওদের মধ্যে একটা চার্জের আদান প্রদান ঘটবে না, স্বাভাবিকভাবে ঘটবে। তো সংস্পর্শে নিয়ে আসার পর আমরা আবার চার্জ দুটাকে আলাদা করছি, আলাদা করার পর দেখবে যে এই বস্তুটাতে ঠিকই +10 কুলম্বি আছে এখনো, আর এই বস্তুটাতে -31 কুলম্বি আছে এখন। তার মানে কি কোনো বস্তুতে চার্জ আগে যেটা ছিল এখনো সেমটাই থাকবে, চার্জ নতুন করে সৃষ্টি হবে না, ধ্বংস হবে না। বুঝতে পারছি নাকি বুঝছ নাই? এবার হচ্ছে পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ। পয়েন্ট চার্জ বা কি বিন্দু চার্জ। পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ বলতে কি বুঝে? হ্যাঁ, যে চার্জের আকার বিন্দু আকৃতি, তাই তো, যে চার্জের আকার বিন্দু আকৃতি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমরা ভাবি যে পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ বলতে এই যে এখানে একটা পয়েন্টের মতন আছে, এটাই হচ্ছে বিন্দু চার্জ, তাই না? এই চার্জটার একটা মান আছে, প্লাস কিউ বা মাইনাস কিউ একটা মান আছে, এটা হচ্ছে কি বিন্দু চার্জ। আসলে বিন্দু চার্জ বলতে কি এটা বোঝায়? এটা বোঝায় না। বিন্দু চার্জ বলতে বোঝাচ্ছে দুইটা চার্জ যখন আমি কম্পেয়ার করব, দুইটা চার্জ যখন কি করব আমি কম্পেয়ার করব, তখন একে অপরের দূরত্ব অনুসারে ওরা যদি একে অপরকে বিন্দু আকারে দেখে। আমি যদি আরো সহজ ভাষায় কথা বলি, ধর এটা পৃথিবী, এটা কি পৃথিবী, দূরের কোন একটা, আমরা তারা দেখি না, তারা এগুলো হচ্ছে তারা, কিন্তু তারা কি আসলে এরকম ছোট, এত ছোট? তারাও অনেক বড় না? কিন্তু পৃথিবী দেখতেছে তারা কি কি ছোট, পৃথিবী দেখতেছে তারা হচ্ছে বিন্দু, তাই না? পৃথিবী দেখতেছে তারা কি কি বিন্দু, তার মানে তারা এখন একটা বিন্দু চার্জ হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি? তাহলে আমি বলতে পারি বিন্দু চার্জ বলতে যে বিন্দু হবে এটা বলা নেই, বিন্দু বলতেছে দুইটা চার্জ যদি আমি কম্পেয়ার করি, এ, এটা ধর এ, আর এটা ধর কি বি, এখন ওদের দূরত্বটা এত বড় যে, এত বড় যে, ওদের দূরত্বটা এত বড় যে বি এ কে বিন্দু আকারে দেখতেছে, এ বি কে বিন্দু আকারে দেখতেছে। হুম, তাহলে আমরা যদি কিওয়ার্ডটা লিখে দিই, কিওয়ার্ডটা নোট, যেহেতু নোট করতেছো, কিওয়ার্ডটা লিখে দিই। দূরত্বের জন্য একে অপরকে বিন্দু, বিন্দু সাইজে দেখে, বুঝতে পারছি? একে অপরকে বিন্দু আকৃতির দেখে। তাহলে এরা কি একে অপরের জন্য বিন্দু চার্জ না? একে অপরের, একে অপরে কি বিন্দু চার্জ। বুঝতে পারছি জিনিসটা আমি, নাকি বুঝেছে? ওকে, তাহলে আমরা ইয়াতে কি করব, আমি কিন্তু কি বলে এর নাম কি, তাপগতিবিদ্যাতে থিওরি পড়াবার সাথে সাথে খুব একটা ম্যাথ করিনি। কেন ম্যাথ করিনি? কারণ আমি জানি তাপগতিবিদ্যার ম্যাথ গুলো অনেক ইজি, অনেক ইজি, সেজন্য ওভাবে ম্যাথ প্র্যাকটিস করে নেয়, বইয়ের ম্যাথ গুলো প্র্যাকটিস করা নিছি। হ্যাঁ, বইয়ের ম্যাথ গুলো প্র্যাকটিস করা দিলে এনাফ, তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ করলে। কিন্তু স্থির তরিতে ক্ষেত্রে আমরা ম্যাথ গুলো কি একটা একটা জিনিস করবো, সাথে সাথে আবার ম্যাথ সলভ করবো, বুঝতে পারছি? দেখ, বুঝছে, মানে এ বি কে বিন্দু চার্জ হিসেবে দেখতেছি, বি এ কে বিন্দু চার্জ হিসেবে দেখতেছি। ওকে, তাহলে আমরা এখন একটা ম্যাথ সলভ করি। প্রবলেম, তাহলে প্রবলেম যে 250 গ্রাম পানির মধ্যে কি পরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক চার্জ থাকে? 250 গ্রাম পানির মধ্যে কি পরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক চার্জ থাকে? কেমনে বের করবি? দেখি বল কেমনে বের করবি?
দেখ পানি মানে কি এর, হ্যাঁ যেমনি করবি কর এটা মিলবে। হুম, তাহলে দেখ H2O না, পানি মানে কি H2O না, H2O বলতে কি, এটা এটা একটা পানির অণু না, মানে একটা পানির অণু বলতে পারি না, একটা পানির অণু। তাহলে এখানে একটা পানির অণুতে হাইড্রোজেন আছে কয়টা, একটা, তাই না? আর একটা হাইড্রোজেন, হাইড্রোজেন আছে বলে একটা বলে, দুইটা, H2O, H2O না, তার মানে একটা পানির অণুতে হাইড্রোজেন আছে দুইটা। তাহলে একটা হাইড্রোজেন ইলেকট্রন থাকে কয়টা করে, একটা থাকে, ইলেকট্রন বা প্রোটন যে কোনো একটা হিসাব করলেই হচ্ছে, বুঝতে পারছি? কারণ ইলেকট্রন আর প্রোটন সংখ্যা তো সমানই থাকে, ওদের চার্জ সংখ্যা সমান, শুধু প্লাস মাইনাস একটা বেশ কম, তাই না? তাহলে হাইড্রোজেনের আছে দুইটা, আর একটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন থাকে, তাহলে এখন দুইটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন থাকবে, দুইটা ইলেকট্রন। অক্সিজেন আছে কয়টা, একটা, একটা অক্সিজেনে কয়টা ইলেকট্রন থাকে, আটটা, আটটা 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 ইলেকট্রন থাকে, তাহলে আটটা প্রোটনও থাকে, তো একটা হিসাব করলে হচ্ছে, আমরা শুধু একটা বের করলে মান যেটা আসবে ওটার আগে প্লাস মাইনাস লাগাই দিলে ধনাত্মক ঋণাত্মক চার্জ বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে একটা পানির অণুতে ওভারঅল কয়টা ইলেকট্রন থাকে, 10টা না? একটা পানির অণুতে ওভারঅল কয়টা ইলেকট্রন থাকতেছে, তাহলে একটা অণুতে ইলেকট্রন থাকতেছে 10টা, কোনো সন্দেহ আছে? এখন আমরা আসি ওই নিয়মে। এক মোল সমান আমরা কি জানি, এক মোল সমান আমরা জানি 18 গ্রাম না, 18 গ্রাম না মানে পানির জন্য, আর এক এক মোলে কি পরিমাণ অণু থাকে, 6.02 ইন্টু 10⁻23টা অণু থাকে। তাহলে 18 গ্রামে আছে এতটি অণু, 1 গ্রামে আছে কত, 1 গ্রামে কত থাকবে, 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 18, তাই তো? সুতরাং 250 গ্রামে কত আছে বের করে বলতে পারতেছি না আমরা, পারতেছি না বল, 10⁻23 ইন্টু 250, হ্যাঁ 18, তাহলে এটার আনসার কত আসে, এটার আনসার আসবে 8.365 ইন্টু 8.365 ইন্টু 10 কত, 24, 24 কি কি অণু, বুঝতে পারছি? তাহলে অণুর সংখ্যা বেড়ে গেছে, এখন একটা অণুতে 10টা ইলেকট্রন থাকে, তাহলে ইয়াতে কয়টা ইলেকট্রন থাকে বের হয়ে যাচ্ছে না নাকি? তা আমরা অঙ্কটা একসাথে করে ফেলি, একটা অণুতে, একটা পানির অণুতে আমি যদি এটা বিভাগ করি, দ্বারা মাঝখানে একটা লাইন টেনে দিই, ঠিক আছে? এ দেখ, আমরা একটু আগে বের করছি যে একটা পানির অণুতে 10টা ইলেকট্রন থাকে, তাহলে 250 গ্রামের মধ্যে এতটি অণু থাকে, একটা অণুর ভিতর 10টা ইলেকট্রন থাকে, তাহলে এতটি অণুর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে বের হয়ে যাচ্ছে না? তাহলে আমাদেরকে কি কয়টা ইলেকট্রন থাকে সেটা বের করতে বলছে না, আমাদেরকে বের করতে বলছে মোট চার্জ কত, মোট চার্জ কত এটা বের করতে বলছে না? তাহলে আমরা একসাথে করে ফেলি অঙ্কটা। কিউ সমান আমরা কি জানি, এন ই না, এন ই না, তাহলে এন 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 এর মানটা কত হবে, এন এর মান হবে যে, মানে ইয়াতে কি বলে, একটাতে থাকে 10টা, তাহলে 8.365 ইন্টু 10⁻24 থাকবে, এটা ইন্টু 10, এটা ইন্টু 10 না, এন এর মান ইন্টু ই এর মানটা বসাই দাও, তাহলে ইয়ার মোট চার্জের পরিমাণটা একসাথে বেড়ে যাচ্ছে, ই এর মান কত, 1.6 ইন্টু 10⁻90 কুলম, ওকে? তাহলে এটার আনসার আসবে কত, এটার আনসার আসবে ইয়া কি বলে 1.338 ইন্টু 10⁻7, তুই কি ক্যালকুলেটর মাস নাকি, 10⁻7 কুলম, বুঝতে পারছি? এখন এটার আগে প্লাস মাইনাস লাগাই দিই, প্লাস হলে ধনাত্মক চার্জ এতটা আছে, নেগেটিভ হলে ঋণাত্মক চার্জ এতটা আছে, কারণ আমাদেরকে ধনাত্মক আর ঋণাত্মক দুইটা বের করতে বলছে। এখন আমরা তো জানি যে একটা বস্তুর মধ্যে প্রোটন যেটা থাকে ইলেকট্রন ততটাই থাকে, তাই না? তাহলে আনসার কি কমপ্লিট কিনা বল, আনসার কি কমপ্লিট, অঙ্কটা বুঝছস কিনা বল, শুধু কমপ্লিট হলে তো বুঝবে না, হবে না। ওকে, তাহলে আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক, ইয়াতে কি বলে 5 গ্রাম গ্রাফাইটে কতটুকু পজিটিভ চার্জ আছে, 5 গ্রাম
গ্রাফাইটে কতটুকু পজিটিভ চার্জ আছে? পারবি না? কি পারবি না বলে? গ্রাফাইট বলতে কি বুঝাই দেখি বলতো? গ্রাফাইট বলতে কার্বন বুঝে, শেষ, অঙ্ক হয়ে গেছে না? সেম বাকিটা। তাহলে এটা একটু লিখে দিই। গ্রাফাইট বলতে কি বোঝাচ্ছে? কার্বন। কার্বনের হচ্ছে কয়টা ইলেকট্রন থাকে? 6টা না? বা যেহেতু পজিটিভ চার্জ বের করতে বলছে তার মানে 6টা প্রোটন থাকে। 6টা প্রোটন পজিটিভ চার্জ ধরে করবি, তাহলে পারা যাবে। তাহলে এটা হোমওয়ার্ক, বুঝতে পারছি? তাহলে এবার আসি আমরা কুলম্বের সূত্র। এবার কিসে আসবো আমরা? কুলম্বের কুলম্বের সূত্র। ওকে, চেনা চেনা লাগতেছে না নামটা নাকি? হ্যাঁ, ক্লাস 9-10 পড়ে আসছিস না এটা নাকি? বুঝছিস কিনা বল। ওকে, তাহলে নির্দিষ্ট মাধ্যমে, কোন মাধ্যমে? বি কেয়ারফুল, নির্দিষ্ট মাধ্যমে। এখানে কিন্তু মাধ্যম যা তা নেওয়া যাবে না। হ্যাঁ, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে, দুটি দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, বিকর্ষণ বলের মান ইয়াতে কি বলে? আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, সমানুপাতিক। আর ওভার কনফিডেন্ট ভালো না, কনফিডেন্স কেন বলতো? আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের ব্যস্তানুপাতিক না। হ্যাঁ, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বুঝতে পারছি? বর্গের ব্যস্তানুপাতিক। এটা তো বাংলা কথাটা বুঝাবার কিছু নাই মনে হয়, ক্লাস 9-10 থেকে পড়ে আসতে এগুলা। হ্যাঁ, তো আমি যদি দুইটা বস্তুর কথা বলি, দুইটা বিন্দু চার্জের কথা চিন্তা করি। এটা একটা বস্তু, এটা একটা বিন্দু চার্জ। এই বিন্দু চার্জের পরিমাণ হচ্ছে ধর প্লাস কিউ। হ্যাঁ, ধর প্লাস কিউ ওয়ান। আর এই চার্জ, এটার এই বস্তুটার চার্জ হচ্ছে কি প্লাস কিউ টু, ধরলাম আর কি প্লাস কিউ টু। হ্যাঁ, মাইনাস কিউ টু হইতে পারে। শুধু যে বিকর্ষণ বল, শুধু যে বিকর্ষণ বল হবে এমন না, আকর্ষণ বা বিকর্ষণ বল হয় একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, বা দুইটাই পজিটিভ বা দুইটা নেগেটিভ হতে পারে। তো আমরা ধরে নিয়েছি দুইটা পজিটিভ আর কি আপাতত। হ্যাঁ, তো ওদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? ওদের মধ্যবর্তী দূরত্ব এটা না? এটা না ওদের মধ্যবর্তী দূরত্ব নাকি? ওকে, এটা যদি ওদের মধ্যবর্তী দূরত্ব হয়, এটাকে আমরা ধরলাম ডি। এটা কত? ডি। তো কুলম্বের সূত্র কি বলতেছে? এই যে এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কাজ করবে, এই বলের মানটা হবে এর সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু না? আধানদের গুণফলের সমানুপাতিক। আরেকটা কন্ডিশন বলতেছে, এফ সমানুপাতিক কি হবে? আমি যদি এটা একটু মুছে দিই, এফ সমানুপাতিক কি হবে? 1/d², না? কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, দুইটাকে যদি আমি একসাথে লিখি, দুইটাকে আমরা কিভাবে লিখবো? একসাথে লিখলে আমরা লিখতে পারি এফ সমান কে, সমানুপাতিক চিহ্ন যদি উঠে দিই কি আসবে? কে আসবে। হ্যাঁ, কে ইজ ইকুয়াল কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কয়ার লিখতে পারি কিনা বলতো? নাকি? তাহলে এটা কি একটা ফর্মুলা না? এটা হচ্ছে কুলম্বের সূত্র। এটাই কি? এটা হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে এটা নিয়ে আশা করি কোনো ডাউট নেই। হুম, কে এখানে কে সমান একটা ব্যাপার আছে। কে সমান ডাইরেক্ট মান বসানো যাবে না। কে সমান কত? কে সমান হচ্ছে যে ইয়া কি বলে 1/4 পাই এপসাইলন নট। 1 বাই কি? 4 পাই এপসাইলন নট। এপসাইলন নট মানে কি? শূন্য মাধ্যমে বেতন যোগ্যতা। শূন্য মাধ্যমে বেতন যোগ্যতা। হুম, শূন্য মাধ্যমে বেতন যোগ্যতা।
তার মানে কি শূন্য মাধ্যমে বেতন যোগ্যতার একটা মান থাকে। হ্যাঁ, আর শূন্য মাধ্যমে যদি বেতন যোগ্যতার একটা মান থাকে, এখানে পায়ের মানও আছে, পায়ের মান আছে না, পায়ের মান তো ধ্রুবক 3.14, তাই না, 4 ও ধ্রুবক 1 ও ধ্রুবক, তার মানে কি শূন্য মাধ্যমে একটা কে এর ভ্যালু পাবো না আমরা অলওয়েজ, শূন্য মাধ্যমে আমরা একটা কে এর ভ্যালু পাবো না, শূন্য মাধ্যমে এই কে এর ভ্যালু হচ্ছে যে 9 ইন্টু কি হবে দেখি বলতো, 10 টু দি পাওয়ার 9। তার মানে এটা অনলি কিসের ক্ষেত্রে, শূন্য মাধ্যমে কে এর ভ্যালুটা আমরা মুখস্থ করে বলবো, বুঝতে পারছি নাকি বুঝছ নাই? ওকে, তাহলে আমরা মোটামুটি কুলম্বের সূত্র পড়ে গেছে। এখন হচ্ছে যে বেতন যোগ্যতা কি, এটা পড়বো আমরা, কি পড়বো এখন আমরা, এটা হচ্ছে যে এটাকে বলা হয় ইলেকট্রিক পারমিটিভিটি, ইলেকট্রিক পারমিটিভিটি, ইলেকট্রিক পারমিটিভিটি। হ্যাঁ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বেতন যোগ্যতা। একটু বুঝছিস কিনা বল নামটা। ওকে, তাহলে এটাকে এপসাইলন দ্বারা কি প্রকাশ করা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এপসাইলন দিয়ে প্রকাশ করা হয়। এই পানি বোতলটা তো একটু দাঁড়া। আচ্ছা, শূন্য মাধ্যমে বেতন যোগ্যতার একটা মান থাকে, শূন্য মাধ্যমে কি থাকে, শূন্য মাধ্যমে বেতন যোগ্যতার একটা মান থাকে, এটা অলওয়েজ মানটা কি হবে, ধ্রুবক। আচ্ছা, শূন্য মাধ্যমে বেতন যোগ্যতাকে এপসাইলন নট দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, এপসাইলন নট দ্বারা। তাহলে এটার মান কত হবে দেখি বলতো, 8.854 ইন্টু 10 ইনভার্স 12। হ্যাঁ, আর এটার এককটা মনে রাখতে হবে, কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স বলতেছি, ইয়াতে দেখ ইনভার্স 2, ঠিক আছে। এখন কথা হচ্ছে শূন্য মাধ্যমে বেতন যোগ্যতার মান আমরা পাইছি না এপসাইলন নট, পড়া বুঝে পড়তে হবে তো। আমরা এখানে কে এর মান বের করছি, যে আমরা কি ইয়ার মান বের করছি, এপসাইলন নট এর মান বের করছি, কে এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এখন শূন্য এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে বেতন যোগ্যতার একটা মান থাকে, হ্যাঁ, যেটা আমরা একটু আগে বলছি, সেটা হচ্ছে কত, 8.854 ইন্টু 10^12। তো এই মানটা যদি এখানে বসাই দিই, তাহলে ওভারঅল যে মানটা আসবে সেটা হচ্ছে 9 ইন্টু 10^9, বুঝতে পারছি। তাহলে এপসাইলন নট শূন্য মাধ্যমে তখন বেতন যোগ্যতা একটা নির্দিষ্ট মান থাকে, যেটা ধ্রুবক মান, সেটা কত, 8.854 ইন্টু 10^12। তো ওই মানটা যদি এখানে বসাই দিই, তাহলে কে এর একটা শূন্য মাধ্যমে একটা নির্দিষ্ট মান পাবো না, ধ্রুবক মান, সেটা হচ্ছে 9 ইন্টু 10^9। বিশ্বাস না হলে ক্যালকুলেটারে বসায় দেয়, এই মানটা আসবে 9 ইন্টু 10^9 আসবে। হ্যাঁ, এখন আমরা পড়তেছি বেতন যোগ্যতা, আমরা এখন কে পড়তেছি না, বুঝতে পারছি। ওকে, এখন কথা হচ্ছে বেতন যোগ্যতা বলতে কি বোঝাচ্ছে, বেতন যোগ্যতা বলতে কি বোঝাচ্ছে, এটা এক্সাক্ট কোন সংজ্ঞা আমি দিতে পারবো না বেতন যোগ্যতা বলতে কি বোঝাচ্ছে, বাট এমনি চিত্র এঁকে বুঝিয়ে দিতে পারে। হ্যাঁ, ধর কি আছে, কি আছে দেখি বলতো, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, বুঝতে পারছি। এই বস্তুর চার্জ হচ্ছে Q1, এই বস্তুর চার্জ হচ্ছে কত, Q2। তো ওদের মাঝখানে কি একটা মধ্যবর্তী কি দূরত্ব আছে না, নাকি এই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ধরে নিলাম কত, ডি, এটাকে কত ধরে নিলাম, ডি ধরে নিলাম। হ্যাঁ, এখন ফুল মেকানিজমটা কোথায় সংগঠিত হচ্ছে, শূন্য মাধ্যমে সংগঠিত হচ্ছে, ফুল মেকানিজমটা কোথায় সংগঠিত হচ্ছে, শূন্য মাধ্যমে সংগঠিত হচ্ছে। হ্যাঁ, আর সেম মেকানিজম এখন আমি আবার কোথায় সংগঠিত করাবো, অন্য একটা মাধ্যমে সংগঠিত করাবো, বুঝতে পারছি, অন্য একটা মাধ্যমে সংগঠিত করাবো। ধরে নিলাম পানি মাধ্যম, ধরে নিলাম কি মাধ্যম, পানি মাধ্যম। হুম, তাহলে শূন্য মাধ্যমে যখন করাবো তখন সূত্র কি হবে, শূন্য শূন্য মাধ্যমে যখন সংগঠিত করাচ্ছি তখন সূত্র কি হবে,
এফ সমানুপাতিক 1/4πε0, তাই না? 4πε0 হবে যেহেতু শূন্য মাত্রা বেতনযোগ্যতা ε0, হ্যাঁ, ইন্টু Q1 Q2 আর কি হবে এখানে ডি স্কয়ার, তাই না? সেম মেকানিজম এখন পানির মাধ্যমে ঘটাচ্ছি, তখন ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে? 1/4πε0 না, এবার শুধু এপসাইলন নট, এপসাইলন। কারণ কেন? এখন অন্য যে কোনো মাধ্যমে আমরা এপসাইলন ধরে নিই, এপসাইলন নট তো আর হবে না, হ্যাঁ। তাহলে Q1 Q2 ডি স্কয়ার। এখন কথা হচ্ছে যে দেখি তোর আইকিউ ভালো আছে কিনা। এটাকে আমরা F1 ধরে নিলাম, এটাকে আমরা F2 ধরে নিলাম। বলতো F1 এর মান বড় হবে নাকি F2 এর মান বড় হবে? বড় হবে। এখানে এপসাইলনটা হিসাব করতে হবে, তো বুঝতে হবে যে পানির মাধ্যমে এপসাইলন বাড়তেছে না কমতেছে। মান জানতে হচ্ছে কেন? কমন সেন্স। আমি কি এপসাইলন নটের মানও দিছি? এপসাইলন মানে কি? এপসাইলন মানে হচ্ছে বেতন যোগ্যতা, তাই তো? ওকে, তাহলে আমি আগে আনসারটা বলে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। এখানে F1 অবশ্যই F2 থেকে বড় হবে, তার মানে কি F2 অবশ্যই F1 থেকে ছোট হবে। এখন কত হচ্ছে কোথা কেন? F2 হচ্ছে পানির মাধ্যমে, F1 হচ্ছে যে শূন্য মাধ্যমে। মেকানিজম তো পুরাটা সেম ছিল, পুরা সেম সেম মেকানিজম ছিল না? তাহলে কেন পার্থক্যটা হয়েছে? পার্থক্যটা হচ্ছে বেতন যোগ্যতার জন্য। কারণ কেন? এখানে বেতন যোগ্যতার মান ছিল এপসাইলন নট, আর এখানে বেতন যোগ্যতার মান হচ্ছে এপসাইলন। এখন কত হচ্ছে এপসাইলন কি এপসাইলন নট থেকে বড় না ছোট? অবশ্যই এপসাইলনের মান এপসাইলন নট থেকে বড়। কেন বড়? কারণ হচ্ছে যে এই যে ধর Q1 আর কিউ Q1 আর Q2 একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ যেটাই করুক, এটা যেহেতু পানির মাধ্যমে ঘটতেছে, এটা কোথায় ঘটতেছে? পানির মাধ্যমে ঘটতেছে না? তো এখানে পানিরও নিজস্ব কিছু চার্জ আছে না? OH মাইনাস H প্লাস, হ্যাঁ, এই যে OH কিছু পজিটিভ কিছু নেগেটিভ, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, এরকম চার্জ আছে না আশেপাশে ঘিরে? আছে আছে কিনা বল নাকি? ওকে, এখন এখন আমাকে একটা কথা বল, এই Q1 আর Q2 একে অপরকে মানে ডাইরেক্ট বল আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতেছে ডাইরেক্ট বলে? এই যে ওদের আশেপাশে যে কিছু পানির যে আয়ন গুলো আছে ওদেরকেও ঠেলে আকর্ষণ করতে হচ্ছে না, কিংবা ওদেরকেও ঠেলে বিকর্ষণ করতে হচ্ছে না? এই যে ওদেরকে ঠেলে আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, এটা হচ্ছে বেতন যোগ্যতা, ব্যাট করে যাচ্ছে একটা আকর্ষণ বল। বা এই যে ও যে ওকে আকর্ষণ করতেছে বা ও যে ওকে বিকর্ষণ করতেছে, এই বিকর্ষণ করা বা আকর্ষণ করার জন্য কিছু বাড়তি কিছু চার্জকে ব্যাট করে চলে যেতে হচ্ছে, এটাকে বলতে হচ্ছে কি বেতন যোগ্যতা। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে কোনো কিছু আছে? এর আশেপাশে কোনো কিছু আছে? শূন্য মাধ্যম না? শূন্য মাধ্যম, তার মানে Q1 আর Q2 পরস্পর ডাইরেক্টলি আকর্ষণ বা বিকর্ষণ বলে একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, তাই না? তার মানে কি এখানে কোনো মানে কি বলে বেতন, কোনো কিছু ব্যাট করে যেতে হচ্ছে না, আর কোনো কিছু ব্যাট করে যেতে হচ্ছে না, তার মানে কি বেতন যোগ্যতার মান কম হবে, তাই না? কিন্তু এখানে তো কোনো কিছু ব্যাট করে চলে যেতে হচ্ছে, তার মানে কি এখানে এপসাইলন মানটা বেশি হবে না এপসাইলন নট থেকে? এপসাইলন মান যদি বেশি হয়, এপসাইলনটা ভাগ আকারে আছে না? তাহলে F2 এর মানটা F1 থেকে ছোট হবে না? এবার বুঝাইতে পারছি? এপসাইলন বড় এপসাইলন নট থেকে, কিন্তু F2 এর মান আবার F1 থেকে ছোট। কারণ কেন? এপসাইলনটা ভাগ আকারে আছে, কারণ তুমি 1 কে বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছো, তার মানটা আরো ছোট আসবে না? তাহলে কি বলতে পারি? এপসাইলন ইজ গ্রেটার দেন এপসাইলন নট। বুঝাতে পারছি? তাহলে বেতন যোগ্যতা কি এটা ফুল ক্লিয়ার হচ্ছে কিনা বলতো? ওকে, এবার হচ্ছে কি ডি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকে বাংলায় কি বলা হয়? পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে বাংলায় কি বলা হয়? পরাবৈদ্যুতিক ধ্রুবক। বুঝতে পারছি? পরাবৈদ্যুতিক ধ্রুবককে ওই যে কে পড়ছিলাম না, কে, ওইটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে কে দিয়ে প্রকাশ করে। আর কে সমান বেশি কিছুই না, শূন্য মাধ্যমে ওই মেকানিজমের
আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুপাত অন্য একটা মাধ্যমে ওই মেকানিজমের আকর্ষণ বা বিকর্ষণ বলের অনুপাত। বুঝতে পারছি? এফ নট হচ্ছে কি শূন্য মাধ্যমে ওই মেকানিজমের আকর্ষণ বা বিকর্ষণ বল। মেকানিজম বলতে কি বোঝাচ্ছি? মেকানিজম বলতে বোঝাচ্ছি এই মেকানিজমটা। হ্যাঁ, আর অন্য মাধ্যমে মেকানিজম বল হচ্ছে এফ। এটা এই দুটার অনুপাত হচ্ছে কি? এটা এটা এফ এম ধর, এটা এফ এম ধর, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কি হবে? এটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। বুঝতে পারছি নাকি বুঝছ নাই? তার মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের এই একটা সূত্র পাইছি। আরেকটা সূত্র আমরা বের করতে পারি। কেমনে বের করতে পারি? একদম ইজি। এফ নটের সূত্র আমরা জানি না, 1/4πε0। আর এটা কি হবে? Q1 Q2 ডি স্কয়ার, তাই তো? D2 লিখে দিছি কেন? কি হবে? ডি স্কয়ার হবে ডিভাইড বাই এখানে কি হবে? 1/4πε। এখানে কি হবে? এপসাইলন হবে, তাই না? আর এটা তো সেম থাকবে, Q1 Q2 ডি স্কয়ার। এই ফুল মেকানিজম এটা কাটাকাটি যাচ্ছে না? কাটাকাটি যাচ্ছে। তো এরকম কাটাকাটি করে আলটিমেটলি কি থাকবে? এপসাইলন ডিভাইড বাই এপসাইলন নট। বুঝতে পারছি? তার মানে কি এ সমান কয়টা সূত্র পাইছো তুমি? দুইটা। দুইটা সূত্র মনে থাকবে তো? দুইটা সূত্রে কিন্তু হালকা বেশ কম আছে। কোথায় আছে বলতো? প্রথম সূত্রটাতে, ভেরি গুড, প্রথমটাতে শূন্য মাধ্যমে যে জিনিসটা আছে বল, ওইটা হচ্ছে উপরে থাকে। আর দ্বিতীয়টাতে শূন্য মাধ্যমে যে এপসাইলন বা বেতন জগতে এটা নিচে থাকে, তাই না? এপসাইলন নট এখানে নিচে আর এখানে এফ নট উপরে থাকে। এটা কি খেয়াল রাখতে হবে। তাহলে এই সূত্রটা আমরা কেন, এই সূত্রটা আমাদের কোন কাজে দিবে, কোন অঙ্কের ক্ষেত্রে কাজে দিবে? কারণ আমাদেরকে তো সব অঙ্কের মধ্যে বলে দিবে না যে শূন্য মাধ্যমে কাজটা হচ্ছে, বলে দিবে? আমাদেরকে বলে দিবে যে অমুক একটা মাধ্যমে হচ্ছে। তো অমুক মাধ্যমে এপসাইলনের মানটা বের করতে পারলে তো আমরা কে ভ্যালুটা বের করতে পারবো, তাই না? 1/4πε। এখান থেকে অন্য মাধ্যমে এপসাইলনের বেতন যোগ্যতার মানটা যেন বের করতে পারি, সেজন্যই এই এই সূত্রটা কাজে লাগবে। কেন কাজে লাগবে? কারণ আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি এপসাইলন ইজ ইকুয়াল কে এপসাইলন নট, লিখতে পারি না? তাহলে এইভাবে অন্য মাধ্যমের কি এপসাইলনটা বের করে করতে পারি, তাই তো? ওকে, তাহলে আমরা এখন কড়া লেভেলে, কঠিন লেভেলে অঙ্ক করা শুরু করবো। হ্যাঁ, আমি আশা করি আমার অঙ্কগুলো করার পর, হ্যাঁ, টেস্ট পেপারে কোনো কোনো কিছু তো আটকাবার কথা না, কোনো টেস্ট পেপারে আটকাবার কথা না। প্লাস হচ্ছে কি বইয়ের অঙ্ক তো আটকাবার কথা না, চুয়েটের অঙ্কগুলো তো আটকাবার কথা না, বাট আটকাবি যেগুলো হচ্ছে অতিরঞ্জিত ম্যাথ আছে না বুয়েট চুয়েটে, যেগুলো তুই অ্যাডমিশনে যখন উঠবি তখন পড়বি। আমি আপাতত ওগুলো স্কিপ করবো, ইচ্ছে করে স্কিপ করবো, কারণ এখন এত প্রেশার নিয়ে লাভ নেই। হ্যাঁ, তাও চেষ্টা করবো অ্যাডমিশন কভার দিতে, কিন্তু একদম অতিরঞ্জিত কিছু ম্যাথ আছে। ওই যে কিছু ম্যাথ আছে যেগুলো আছে কি, হ্যাঁ, আকাশে বিমান উঠতেছে, হ্যাঁ, বিমানের মধ্যে চার্জ আছে এত, হ্যাঁ, কিছু চার্জ বাতাসে ঘুরে পড়ে গেছে, এরকম অনেক ম্যাথ ম্যাথ আসে, ঠিক আছে, বুয়েটে। হ্যাঁ, তো ওই ম্যাথ গুলো অ্যাকচুয়ালি কেউই পারে না, অ্যাডমিশন টাইমে কেউ পারে না। যে ম্যাথ গুলো কমন আসে ওই ম্যাথ গুলো যারা প্রপারলি অ্যান্সার করে দিয়ে আসতে পারে ওদের চান্স কনফার্ম। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে যে এখন আমরা কিছু ম্যাথ করার আগে আমাদেরকে ফিজিক্সের ভেক্টরের কিছু বেসিক বোঝা লাগবে। কি বোঝা লাগবে? বেসিক। ভেক্টর তো শুধু এই চ্যাপ্টার না, দুনিয়ার সব চ্যাপ্টারে ভেক্টর লাগবে। তাই ভেক্টর কি পারো এখন আমি দেখবো একটু। ওকে, ধর এখানে একটা বস্তু আছে। হুম, এখানে একটা কি আছে? বস্তু আছে। বস্তুটাকে আমি এদিকে 5 নিউটন বলে ঠেলতেছি, এদিকে, কোন দিকে? এদিকে 5 নিউটন বলে ঠেলতেছি, আর তুই এদিকে 3 নিউটন বলে ঠেলতেছ। বস্তুটা আলটিমেটলি কোন দিকে যাবে? 5 নিউটন দিকে যাবে, কিন্তু কত বলে যাবে? 2 নিউটন বলে, তাই না? তার মানে আমরা একটা কথা বলতে পারি, একটা বস্তুকে যদি পরস্পর বিপরীত দিকে ঠেলা হয়, মানে একবার এদিকে আরেকবার এদিকে, হ্যাঁ, তখন কি হবে? তখন হচ্ছে 180 ডিগ্রি কোণে, এটা 180 ডিগ্রি কোণে ঠেলা হচ্ছে না? 180 ডিগ্রি কোণে কাজ করতেছে না দুইটা বল? একটা বস্তুর উপর দুইটা বল 180 ডিগ্রি কোণে কাজ করতেছে না?
তখন লব্ধি বল যেটা পাবো, এটা হচ্ছে মিনিমাম পাবো, সেটার সমান কি হবে, দুইটা বলের পার্থক্য, তাই না? মনে আছে কিনা জানি না। যেমন এখানে 5 থেকে 3 বিয়োগ দিছো না, 2 পাইছো, তার মানে লব্ধি পাবো মিনিমাম যখন দুইটা বল 180 ডিগ্রি কোণে কাজ করবে। 180 ডিগ্রি মানে কি, একটা বল এদিকে কাজ করতেছে, আরেকটা বল এদিকে কাজ করতেছে, বিপরীত দিকে কাজ করতেছে। আর যদি আরেকটা হয়, এই বস্তুটাকে তুমি এদিকে ঠেলতেছো, আবার আমি এদিকে ঠেলতেছি, তুমি পি বলে ঠেলতেছো এদিকে, আমি কিউ বলে ঠেলতেছি এদিকে, তাহলে একই দিকে হলে মানে কি 0 ডিগ্রি না, 0 ডিগ্রি কোণে ঠেলতেছি, তখন আর হবে কত, ম্যাক্সিমাম না, আর মানটা কত হবে, পি প্লাস কিউ। ওকে, আরেকটা হইতে পারে, একটা বস্তুকে আমি ঠেলতেছি এদিকে, তুমি ঠেলতেছো এদিকে 90 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, তাহলে আমি বলতেছি, আমি ঠেলতেছি পি বলে, তুই ঠেলতেছিস কিউ বলে, তাহলে এটার কি হবে, এটার লব্ধি বল কত হবে, এটার লব্ধি বল হবে, আমরা একটা সামান্তরিক আঁকবো, পি এর একটা প্যারালাল, পি এর একটা কি নিব, প্যারালাল বাহু নিব, কিউর একটা প্যারালাল বাহু নিব, তাহলে সামান্তরিক হয়ে গেছে। আর সামান্তরিকের কর্ণ বরাবর হচ্ছে কি লব্ধি বলটা কাজ করবে, তাই না? সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি বরাবরটা কাজ করবে, দিকে হবে এদিকে না, বল একটা ভেক্টর রাশি, তাই বলের মান বের করলে শুধু হবে না, দিকেও বলে দিতে হবে, এদিকে, দিক হচ্ছে এদিকে, মানটা কত হবে, আর এস ইকুয়াল কত হবে, রুট ওভার, যেহেতু 90 ডিগ্রি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2 পি কিউ কস আলফা, এটা দিয়ে লাভ নেই, কারণ 90 ডিগ্রি মানে কি, কস 90 সমান কত, কস 90 সমান 0 না, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর আরেকটা কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে কি, এই বস্তুটাকে আমি ঠেলতেছি পি এদিকে, তুই ঠেলতেছিস কিউ এদিকে, তাহলে এটা কি ইয়ে হইলো, 90 ডিগ্রি হইলো, 90 ডিগ্রি হইলো না। তাহলে এখন আমরা কিভাবে বের করবো লব্ধি, বের করবো না, আবার ত্রিভুজ সূত্র না, আমরা সবসময় সামান্তরিকের সূত্র দিয়ে বের করি। হ্যাঁ, তাহলে আমরা আবার কি করব, কিউর একটা প্যারালাল বাহু নিব, পি এর একটা প্যারালাল বাহু নিব, তাহলে কি হয়েছে, সামান্তরিক হয়েছে না, তার মানে বল কাজ করবে সামান্তরিকের কর্ণ বরাবর, বল কাজ করবে কোথায়, সামান্তরিকের, কর্ণ বরাবর এদিকে, হুম, নাকি এদিকে কাজ করবে। আর বলের মানটা কত হবে, আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এখানে আলফা বলতে কি বোঝাচ্ছে, এই বলের দুইটা বলের মধ্যবর্তী কোণ, মনে পড়ছে এবার, আলফাটা এখানে দিলে কিভাবে আবার অর্ধেক আলফা এদিকে, হ্যাঁ, তাহলে এই 4টা কন্ডিশন তোর কি মনে থাকবে কিনা আমাকে বলতে একটু। তাহলে এখন আমরা সামনে ম্যাথ করব, ম্যাথ করব এখন সবগুলো ম্যাথ করব। প্রবলেম, তো প্রথম প্রবলেম বলতেছে 2 × 10⁻19 কুলম, 2 × 10⁻, কত, 19 কুলম, মাইনাস 5 × 10⁻, কত, 19 কুলম, হ্যাঁ, 19 কুলম, এবং প্রশ্ন লিখতেছিস তো আমার সাথে, 1 × 10⁻19 কুলমের 3টি আধান একই রেখা বরাবর যথাক্রমে, তিনটি আধান একই রেখা বরাবর, 3টি আধান একই রেখা বরাবর যথাক্রমে 3টি বিন্দু, এ বি এবং পি চিত্রের ন্যায় স্থাপিত, চিত্র দিয়ে দিছে, আমি চিত্রটা এঁকে দিচ্ছি, এ বি এবং পি চিত্রের ন্যায় স্থাপিত।
চিত্রে নেও স্থাপিত। বুঝতে পারছি? এখন বলতেছে 1 ইন্টু চিত্রের ন্যায় স্থাপিত। এখন বলতেছে, প্রশ্ন বলতেছে 1 ইন্টু 10⁻19 কুলম আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। 1 ইন্টু 10⁻19 কুলম আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। আচ্ছা, এখানে চিত্র দিয়ে দিছে, তাই তো? চিত্রটা আমি এঁকে দিই, কারণ সরল রেখা বরাবর কাজ করতেছে, এটা বলে দিছে। রৈখিক বরাবর, একই রেখা বরাবর কাজ করতেছে, এই যে বলে দিছে না, একই রেখা বরাবর কাজ করতেছে। এ বি আর পি বিন্দু। তাহলে ধর এখানে এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে, এখানে পি বিন্দু আছে। এই যে এই বিন্দুতে একটা বস্তু আছে যেটা চার্জ কত বলে দিছে, 2 ইন্টু 10⁻19 কুলম, তাই না? কারণ আমি তো চিত্র এঁকে দিচ্ছি, চিত্রটা তো কোশ্চেনে থাকবে, তাই না? বি বস্তুতে আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে -5 ইন্টু 10⁻19 কুলম। পি বিন্দুতে আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে কত, 1 ইন্টু 10⁻19 কুলম। এখন আমাদেরকে প্রশ্ন কিছুই বলে না, আমাদেরকে প্রশ্ন বলছে যে পি বিন্দুটার উপর লব্ধি বল কত কাজ করতেছে, লব্ধি বল কত কাজ করতেছে পি বিন্দুটার উপর। এখন কি মাথা ঘুরে গেছে এই প্রশ্ন দেখে? ওকে, প্রথমে কখন করছিলি? বইতে আছে? হ্যাঁ, কথা আমার তো আমার নোট খাতায় আছে, তার মানে নিশ্চয়ই বই থেকে করছিলাম। তাহলে দেখ, বি বিন্দুটা -5 না, সবারই তো 10⁻19 কুলম, ওইটা হিসাব করতেছি না। বি বিন্দুটা হচ্ছে -5, পি বিন্দুটা হচ্ছে 1, এ বিন্দুটা 2। এখন আমাকে একটা কথা বল, পজিটিভ নেগেটিভ একে অপরকে কি করে? আকর্ষণ করে। তাহলে বি হচ্ছে মাইনাস, পি হচ্ছে পজিটিভ, তাই না? প্লাস, তার মানে বি টানবে পি কে বি এর দিকে, তাই তো? আবার এ এ চিন্তা করতো, এ পি কে এদিকে ঠেলবে না, কারণ দুইটাই পজিটিভ, পজিটিভ পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে। তো আলটিমেটলি পি লব্ধি বল কত অনুভব করতেছে সেটা বের করবো। আমাদের কোনো মাথা ব্যথা ঘামানোর দরকার নেই এ আর বি এর মধ্যে কি কোনো বল কাজ করতেছে কিনা, ডোন্ট কেয়ার। এ আর পি এর হিসাব করবো, বি আর পি এর হিসাব করবো, শেষ। হ্যাঁ, আবার এখানে বলে দিছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। এ থেকে বি এর দূরত্ব কত, 6 সেন্টিমিটার। বি থেকে পি এর দূরত্ব কত, 4 সেন্টিমিটার। এটা বোর্ড প্রশ্নে বলে দিছে। এখন হচ্ছে আমরা ম্যাথ করা শুরু করব, বুঝতে পারছি? হ্যাঁ, এখন আমরা দুইটা স্টেপে করব। একটা হচ্ছে বি বিন্দুর জন্য পি বিন্দুতে কি পরিমাণ আকর্ষণ বল অনুভব হচ্ছে, আরেকটা স্টেপ হচ্ছে এ বিন্দুর জন্য পি বিন্দুতে কি পরিমাণ বিকর্ষণ বল অনুভব হচ্ছে। হ্যাঁ, তাহলে করা শুরু করি। বি বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে আকর্ষণ বল। আকর্ষণ বল F1 সমান কত হবে, এটাকে F1 ধরলাম আর কি। হ্যাঁ, কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই কি হবে, ডি স্কয়ার না? কে এর মান কত হবে, যেহেতু কোনো মাধ্যম বলে দেয়নি তাহলে আমরা মনে মনে কি ধরে নিব, শূন্য মাধ্যম। তাহলে 9 ইন্টু 10⁻9 না, ইন্টু Q1 Q2 কত হবে, Q1 দিয়ে দিছি আমরা, বি আর পি এর হিসাব করতেছি না, তাহলে পি কে Q1 ধরলাম -5। আচ্ছা, মাইনাস কিন্তু দিয়ে দিও না, মাইনাস দিতে হবে না, অঙ্ক করার সময় কোনো মাইনাস প্লাস নাই, বুঝতে পারছি? কেন মাইনাস প্লাস নাই, কারণ মাইনাস প্লাস তো লাস্টে ওভারঅল বসাই দিলেই হচ্ছে। কারণ কেন, মাইনাস দ্বারা বোঝাচ্ছে আকর্ষণ হচ্ছে, আর পজিটিভ দ্বারা কি বোঝাচ্ছে, বিকর্ষণ হচ্ছে। বা মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে কি, আকর্ষণ বল, আর পজিটিভ দ্বারা কি বোঝাচ্ছে, বিকর্ষণ বল। হ্যাঁ, 10⁻19 ইন্টু
আর এখানে কি হবে 1 * 10 ইনভার্স 90 ডিভাইড বাই ডি স্কয়ার কত হবে 4 সেন্টিমিটার, 4 কে আমরা মিটারে নিব না, মিটারে নিলে কত হবে 0.04 স্কয়ার। হ্যাঁ, তাহলে এটার মান আমি সরাসরি বসাই দিচ্ছি, এটার মান আসবে যে 2.81 ইনটু 10 ইনভার্স 25। ওকে, কিন্তু মাইনাস সাইন অঙ্ক করার সময় বসায় নাই, এটা ঠিক আছে, মাইনাস সাইন অঙ্ক করার সময় বসায় নাই, কিন্তু মাইনাস সাইন দ্বারা দিক বোঝাচ্ছে না, মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বি থেকে পির দিকে নাকি পি থেকে বির দিকে আসতেছে, বলটা কোন দিকে কাজ করতেছে, তাহলে এটা তো বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে না? সেজন্য যেহেতু বল একটা ভেক্টর আসে, শুধু মানটা বাইর করলে হবে না, এটা দিকও তোকে উত্তরের মধ্যে বলে দিতে হবে। তো দিক হচ্ছে যে পি টু বি, পি টু কি বি, কারণ কেন পিটা বি দ্বারা আকর্ষণ বল অনুভব করতেছে, কেন বুঝছি, বিও তো পি দ্বারা আকর্ষণ বল অনুভব করতে পারতো না, দুইজনের মানে কিন্তু লাস্টে ইনটু 10 ইনভার্স 19 আছে, তাই না? তাহলে এটা হিসাব করে কোনো লাভ আছে? 5 বড় না 1 বড়? তাহলে আকর্ষণ বলটা এদিকে বেশি কাজ করবে না, বুঝতে পারছি নাকি বুঝেছ নাই? তাহলে দিকটা কিন্তু মাস বলে দিতে হবে, নাহলে টিচার 1 নাম্বার কেটে দিবে। তাহলে F1 বেরিয়েছে, এবার কি বের করব? F2, F2 হচ্ছে কি, F2 হচ্ছে কি এ এর জন্য বি বিন্দুতে, এ এর জন্য পি বিন্দুতে বিকর্ষণ বল, এই বিন্দুর জন্য, এই বিন্দু চার্জের জন্য পি বিন্দুতে বিকর্ষণ বল, বুঝতে পারছি? এ এর জন্য বিকর্ষণ বল কেন, বিকর্ষণ বল কেন, দুইটা পজিটিভ, পি বিন্দুতে বিকর্ষণ বল। আর আমি আগেও বলছি এই অঙ্কটাতে এ এর মধ্যে আর বি এর মধ্যে আমার মানে কোনো কিছুই কাজ করতেছে না, এটা তো তরকারি দরকার নেই, প্রশ্নে যেটা চাইছে এটাই বের করবো, বুঝতে পারছি? প্রশ্নটা দেখে আবার ভাবিস না যে, বেশি ভাবতে চাইছ না যে আচ্ছা এই যদি পি কে বিকর্ষণ করতে যায় তাহলে তো বি কে ব্যাক করে যাইতে হচ্ছে, হ্যাঁ, এত গভীর সায়েন্টিস্ট হতে হবে না, তো এটা ভাবার দরকার নেই, বুঝতে পারছি? নর্মাল হিসাব করবো, এর জন্য পি তে বিকর্ষণ বল করতো, তো আমাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে 6 + 4 না, 6 + 4 না, তাহলে ডি হবে কত 10 সেন্টিমিটার না, তাহলে আমরা F2 টা কিভাবে বের করবো, F2 সমান কত হবে আবারও 9 * 10 * the power 9, আর সরি ইনটু Q1 হচ্ছে A চার্জটাই, A চার্জ কত 2 * 10 ইনভার্স 90, তাই তো 2 * 10 ইনভার্স 90, আর Q2 এর চার্জ কত, Q2 হচ্ছে মানে পি এর চার্জটা, তাই তো 1 * 10 ইনভার্স 90, আর ডি এর মান হতে হবে কত 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটারকে মিটার নিতে হবে না, মিটার নিলে 0.1 হয়, আর সূত্রে 0.1 স্কয়ার কারণ ডি স্কয়ার। হ্যাঁ, তাহলে F2 এর মান কত আসে 1.8 ইনটু 10 ইনভার্স কত 26 নিউটন, তাই তো? আর এটার দিক কি হবে এ টু পি, এ টু কি পি, বুঝতে পারছি? কারণ এ এর মান বেশি পি এর থেকে, কারণ পি টু এ না কেন, কারণ এ এর মান বেশি, এটা তো দেখে বোঝা যাচ্ছে 2 * 10 ইনভার্স 90, আর এটা হচ্ছে 1 * 10 ইনভার্স 90, তাহলে বলের মানটা এদিকে হবে, তাই না, এ টু পি এর দিকে। আমাদেরকে বলছে যে পি এর উপর ক্রিয়াশীল বল কত, লব্ধি ক্রিয়াশীল বল কত, তাই তো? শুনতেছস? আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে পি এর উপর ক্রিয়াশীল লব্ধি বল কত। হ্যাঁ, একটু আগে তোকে ভেক্টর শিখে আসছি না, এখন তুই আমাকে আনসারটা দিবি। বি টানতেছে পি কে এদিকে, এ টানতেছে এ পি কে এদিকে ঠেলতেছে, তার মানে এদিকে একটা বল অনুভব করতেছে, এদিকে একটা বল অনুভব করতেছে, তাহলে দুইটা যে বল অনুভব করতেছে পি, হ্যাঁ, এটা কত ডিগ্রি কোণে ফিল করতেছে, 4 মানে, না না আমি আমি তো তোকে প্রশ্ন এটা করি নাই, পি দুইটা বল অনুভব করতেছে, একটা হচ্ছে বি এর জন্য, একটা এ এর জন্য, তাই না? বি এর জন্য হচ্ছে এদিকে এদিকে একটা বল অনুভব করতেছে, এই যে এটা, যেটা আমি আমি লিখে দিলাম F1, এটা হচ্ছে F1, আর এ এর জন্য হচ্ছে F2, তাই না? F1 আর F2 এর মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তাহলে ভেক্টরের কোণ সূত্রটা বসবে, মানে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ, তাই তো? এবার এবার বুঝে পারছি কেন পড়ায় আসছি ওটা। তাহলে লব্ধি বল কত হবে, লব্ধি বল হচ্ছে বড় কোণটা আসছে,
লব্ধি বল হচ্ছে, আচ্ছা এটা তুই বের করিস। হ্যাঁ, যেটা বড় সেটা F1 পার্থক্য F2। হ্যাঁ, পার্থক্য পার্থক্য চিহ্ন মানে তো বুঝোস। তাহলে এটা আনসার তুই বের করবি। তাহলে এই অঙ্কটা পারা গেছে নাকি বলতো একটু? ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। প্রতিটা ক্লাস মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা নিব, বুঝতে পারছি? বল। নিয়ে আয় তো বন্ধুর থেকে। হ্যাঁ, আরে তুই নিয়ে আয় না, আমি তোর দিন দেখতেছি। সমভাবে আহিত দুটো গোল, লাইক প্রশ্ন লাইক প্রশ্ন লাইক সমভাবে আহিত দুটো দুটো শোলা বল, দুটো কি হয়, শোলা বল। ওকে, শোলা বল, শোলা বল, শোলা বল মানে যে বলের মধ্যে চার্জ থাকে। শোলা বল বায়ুতে কি হয়, বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে, 2 মিলিমিটার কি ব্যবধানে রাখলে কিসে ব্যবধানে রাখলে ইয়াতে পরস্পরকে পরস্পরকে বন্ধুর দোকান বন্ধ না, তো ফোন দিয়ে প্রত্যেকে নিব আর কি, তখন দেখা যায় পরস্পরকে 4.5 × 10⁻⁵ নিউটন বল বিকর্ষণ করে, বুঝতে পারছি? বিকর্ষণ কি করে করে প্রত্যেক শোলা বলের আধানের পরিমাণ নির্ণয় করো, প্রত্যেক শোলা বলের আধানের পরিমাণ নির্ণয় করো। লিখতেছস তো? আধানের পরিমাণ নির্ণয় করো। নির্ণয় করো। প্রথম কথা, দুইটা শোলা বল আধান কিন্তু সমান, তাহলে কি বলছে, সমভাবে আহিত বলছে না, সমভাবে আহিত, তার মানে দুইটা শোলা বলের আধানই কি সমান। Q1 Q2 বলে কিছু থাকবে না, দুইটাই Q1 হবে, দুইটাই কি হবে, Q1 হবে, বুঝতে পারছি? ধর এটা একটা শোলা বল, এটা একটা শোলা বল, তো ওদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 2 মিলিমিটার। আর ওদের মধ্যে যে আকর্ষণ, ওদের মধ্যে যে বিকর্ষণ বল, বিকর্ষণ বলের মান কত দিয়ে দিছে, 4.5 × 10⁻⁵ নিউটন। হ্যাঁ, আর ওর চার্জ যদি কিউ হয়, ওরও চার্জ কি হবে, কিউই হবে, বুঝতে পারছি? তাহলে আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে বলছে যে কিউর মান বের করো। এটা তো বাবা একদম দুনিয়ার ইজি অঙ্ক, ইজি অঙ্ক না? এর সমান কি জানি, 9.9 × 10⁹ কিউ ইন্টু কিউ হবে না সূত্র অনুসারে। আর এটা কি হবে, ডি স্কয়ার, 2 মিলিমিটারটাকে মিটারে নিতে পারবি না, 2 মিলিমিটারকে মিটারে নিতে পারবি না। হ্যাঁ, তাহলে 2 × 10⁻³ হোল স্কয়ার, বুঝতে পারছি? তাহলে এটার আনসার যা হয় তা, পারবে কিনা বল, নাকি? ওকে, তাহলে এবার তোকে একটা হোমওয়ার্ক দিই। +4 কুলম্ব আধান বিশিষ্ট দুটি গোলককে পার +4 কুলম্ব আধান বিশিষ্ট দুটি গোলককে, দুটি কি গোলককে, দুটি গোলককে 0.01 মিটার দূরে রাখা হয়, 0.01 মিটার দূরে কি রাখা হয়, বুঝতে পারছি? তো বলতেছে ক হচ্ছে যে চার্জ দুটি মধ্যবর্তী বলের মান কত, চার্জ দুটি মধ্যবর্তী বলের মান কত।
আচ্ছা তুই মেডিকেলের জন্য পড়বি না কি এর জন্য পড়বি? ইঞ্জিনিয়ারিং জন্য? আমার মনে হয় না চান্স পাবি। হুম। ইঞ্জিনিয়ারিং এর জন্য করতে হলে এটা হচ্ছে একদম শুরু থেকে যাদের অলরেডি অলরেডি এই অবস্থায় এই পজিশনে যাদের অলরেডি সিলেবাস শেষ প্র্যাকটিস করতেছে ম্যাথ গুলা, বুঝতে পারছি। তবে আর তুই যদি মেডিকেলের জন্য পড়স আর ভার্সিটির জন্য পড়স ট্রাই করস, মানে মেডিকেল আর ভার্সিটির জন্য ট্রাই করস, তাহলে হচ্ছে যে কি অনেক ভালো একটা স্কোপ আছে, বুঝতে পারছি। তাই বুদ্ধির মতন কাজ করতে হবে, নাহলে পরে ডিপ্রেশনে চলে যাবে। হুম। এটাই। তাই গাধার মতন ইঞ্জিনিয়ারিং এ পড়ে কোনো লাভ হবে না। হ্যাঁ। আর মেয়ে মানুষ ইঞ্জিনিয়ারিং হয়ে কি করবে? চার্জ স্থাপন করা হলে চার্জ স্থাপন করা হলে চার্জ দ্বয়ের মধ্যকার স্থির তড়িৎ বলের মান, চার্জ দ্বয়ের মধ্যকার স্থির তড়িৎ বলের মান, মধ্যকার স্থির তড়িৎ বলের মান বেশি না কম হবে? সেম থাকবে, শুধু পার্থক্য কোথায় হবে? কোথায় হবে? দিকে। বুঝতে পারছি। তো প্রশ্নটা কি বলতেছে, +4 কুলম্ব আধান বিশিষ্ট দুটি গোলককে এত মিটার দূরত্বে রাখা হচ্ছে, মানে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ওর চার্জও 4 কুলম্ব, ওর চার্জও 4 কুলম্ব, ওদেরকে মাঝখানে একটা দূরত্ব রাখা হয়েছে, দূরত্ব হচ্ছে 0.01 মিটার। হ্যাঁ। তো প্রথম প্রশ্নটা বলছে চার দুটি মধ্যবর্তী বলের মান কত, এটা তো আমার করে দেওয়ার কোনো মানই হয় না। হ্যাঁ। সেকেন্ড প্রশ্ন বলতেছে যে +4 কুলম্বের পরিবর্তে, মানে যে কোনো একটা, এখানে দুইটা +4 কুলম্ব ছিল না, তো যে কোনো একটাকে -4 কুলম্ব নিছি, চার্জ স্থাপন করা হলে চার্জের মধ্যকার স্থির তড়িৎ বলের মান কত হবে? মান তো সেমই আসবে। হ্যাঁ। কারণ তুমি তো অঙ্ক করার সময় মাইনাস সাইন বসাবা না, বসাবা? মান সেম আসবে, শুধু লাস্টে আনসারে মাইনাস আসবে। আর মাইনাস মানে কি? আকর্ষণ বল, বুঝতে পারছি। মাইনাস মানে কি? আকর্ষণ বল। এই লাস্টে মাইনাস সাইন দিয়ে এটা বুঝিয়ে দিলে হবে, জাস্ট বলে দিতে হবে যে এটা আকর্ষণ বল। পারবি না? তো এটা আমি তোকে কি দিলাম? SW দিছি। ওকে। ওকে। তাহলে এখন আমি আর কিছু ম্যাথ করে দিই। এখন এখন যে ম্যাথটা করবো এটা হচ্ছে বোর্ডে আসে। এটা কোথায় আসে? প্রবলেম। এখন যে ম্যাথটা করাবো এটা হচ্ছে বোর্ডে আসে। তাহলে ম্যাথটা করি আমরা। 5 × 10⁻7 কুলম্ব, 5 × 10⁻7 কুলম্ব, -2.5 × 10⁻7 কুলম্ব, 7 কুলম্ব, এবং 1.0 × 10⁻7 কুলম্ব চার্জ ত্রয় একটি সমবাহু ত্রিভুজ যথাক্রমে চার্জ ত্রয়। হ্যাঁ। চার্জ ত্রয় মানে কি? চার্জ তিনটা আর কি। হ্যাঁ। একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের ক্লু কিন্তু দিয়ে দিছে, ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজ। হ্যাঁ। ত্রিভুজের যথাক্রমে এ বি এবং সি তিনটি শীর্ষবিন্দুতে আছে। এ বি সি তিনটি শীর্ষবিন্দুতে আছে, তিনটি শীর্ষবিন্দুতে আছে। হ্যাঁ। তিনটি শীর্ষবিন্দুতে আছে। যদি এ এবং বি বিন্দুদ্বয়ে চার্জ স্থির থাকে, যদি এ এবং বি বিন্দুদ্বয়ে চার্জ কি থাকে? চার্জ স্থির থাকে, তবে চার্জ দ্বয়ের জন্য সি বিন্দুতে থাকা চার্জ কত বল অনুভব করবে? তবে কি বলতেছে দেখি বলতো। তবে চার্জ দ্বয়ের জন্য তবে চার্জ দ্বয়ের জন্য সি বিন্দুতে থাকা চার্জ কত বল লাভ করবে? সি বিন্দুতে থাকা চার্জ কত বল লাভ করবে? দেখছস? লাভ করবে। আচ্ছা।
তাহলে কি প্রশ্ন করছে এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি নিই আগে, তাহলে আমাদের ব্যাপারটা সহজ হবে, তাই না? নাকি সহজ হবে না, দেখি বল। চিত্রটা আমি এখানে রাখবো না, আচ্ছা পরে পরের পৃষ্ঠায় অঙ্ক এটা করতেছি আমি। ওকে, তাহলে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, তাই তো? তার মানে তিনটা বাহু সমান। এটা ম্যাথটা বই আছে না? আছে। আমার আমার এ নোট করার পর বইয়ের অঙ্ক আর করা লাগবে না, এই জন্য আমি তোকে তো শুরুতেই বলছি বইয়ের অঙ্ক, টেস্ট পেপার অঙ্ক সবগুলো এখান থেকে কালেক্ট করা। হ্যাঁ, তাহলে এ বি সি তিনটা বিন্দু আছে। হ্যাঁ, এই বিন্দুর চার্জ কত বলে দিছে, আচ্ছা সরি 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 সরি, এটা এভাবে আঁকলে হবে না। সি এর উপর দুইটা বল কাজ করতেছে সি এর উপর, তার মানে সিটাকে উপর রাখতে হবে না, এ বি। তাহলে এ এর চার্জ কত দিয়ে দিছে 5 × 10⁻⁷, 5 কত 10⁻⁷ কুলম। বি এর চার্জ, কত দিয়ে দিছে -2.5 × 10⁻⁷ কুলম, তাই না? 10⁻⁷ কুলম। সি এর চার্জ কত দিয়ে দিছে শুধু 10⁻⁷, তাই না? শুধু 10⁻⁷ কুলম। একটু বুঝাতে পারছি নাকি? ওকে, সমবাহু ত্রিভুজ, এখান থেকে এটা দূরত্ব 0.2 মিটার, এটা দূরত্ব 0.2 মিটার, এটা দূরত্ব তার মানে 0.2 মিটার হবে না? প্রশ্নের মধ্যে একটা ভুল আছে, সমবাহু ত্রিভুজের এখানে ব্র্যাকেটে লিখে দাও 0.2 মিটার বাহু, বুঝতে পারছি? শুনতেছস? ওকে, তার মানে সবগুলো 0.2 মিটার। চিত্রটা আঁকা হয়েছে কিনা বল। এখন তুই আমাকে বল, সি বিন্দুটা এর জন্য একটা বল অনুভব করবে, বি এর জন্য একটা বল অনুভব করবে। তাহলে আমরা প্রথমে একদম সিম্পল ভাবে সলিউশন করি, আগেরটার মতনই কিচ্ছু নেই। এফ এসি বের করি, পারবি না? এফ এসি বের করতে পারবি না? পারবি তো শিওর? এফ এসি কি বিকর্ষণ বল না আকর্ষণ বল? বিকর্ষণ বল, তাই তো? তার মানে এ সি কে এদিকে ঠেলবে, তাই না? হয়ে গেল, এ সি কে এদিকে ঠেলতেছে। একটু বুঝাতে পারছি? 5 × 10⁻⁷ বড় নাকি শুধু 10⁻⁷ বড়? আর এখানে বিকর্ষণ বল কাজ করতেছে না, তাহলে 5 এর শক্তি সি এর থেকে বেশি না? তাহলে এ সি কে ঠেলে পিছনে পিছনে ঠেলে নিয়ে যাবে না? এবার দেখ, সি এর উপর বি এর যে বলটা কাজ করতেছে এটা কি বিকর্ষণ বল না আকর্ষণ বল? বিকর্ষণ বল বল। মাইনাস বি মাইনাস না আকর্ষণ বল, ওইটা শুধু 10⁻⁷, এটা -2.5 × 10⁻⁷, তার মানে আকর্ষণ বলের মানটা একটু বেশি, তার মানে সি কে বি এর দিকে এদিকে টানবে, এদিকে টানবে না? টানবে, তাই তো? ধর একটু পানি খেয়ে নে। আমার একটা মিমের কথা মনে পড়তেছে, তোকে পড়াতে বসলে একটা মিমের কথা মনে পড়ে। বলতো কোন মিমটা মনে পড়ে? ইয়া, নেন নেন পানি খেয়ে নেন, ক্লান্ত হয়ে গেছে, পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে গেছে। হুম, আমার ফ্যানই বন্ধ। আম- আমি ফুল ভিজে গেছি তো, ফুল স্নান করে ফেলছি অলরেডি। রেকর্ডের সাউন্ড বোঝা যায় না ঠিক করে। তাহলে দেখ, এফ এসি, বের করতে পারবো না? কি সূত্র, কি সূত্র, কি কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, তাই তো? এই ক্ষেত্রে কে কে কত হবে
এই ক্ষেত্রে কি হবে, তো যেহেতু কোনো মাধ্যম বলে যায় না, আমরা ধরে নিব 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই কিউ কত, কিউ 1 হচ্ছে এটা, তাই না, 5 ইন্টু 10 ইনভার্স 7, তাই ঠিক না, আর কিউ 2 হচ্ছে কত সি এরটা, তাহলে 10 ইনভার্স 7 শুধু, আর টি হতো 0.2 হোল স্কয়ার। তাহলে এফ এসির মান কত আসে, ঠিক আছে, এফ এসির মান কত কত আসবে, 1.125 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 2 নিউটন। বুঝতে পারছি, যেহেতু এটা বলের মান, যেহেতু এটা বলের মান, তার মানে শুধু মান বের করলে হবে, শুধু মান বের করলে হবে, যেহেতু এটা বল বের করছি শুধু মান বের করলে কি হবে, দিকও বের করতে হবে। এখন দিকে তুমি এ থেকে সির দিকে বলবা নাকি সি থেকে এক্স এর দিকে বলবা, এখানে একটা এক্স আছে না, কারণ ওকে তো ঠেলে এক্স এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাই না, তাহলে এক্স বলবা না, সি টু এক্স বলবা না, দিক হবে কত সি টু এক্স, বি এর ক্ষেত্রে এক্স কোত্থেকে পাবে, সি কে টানতেছে বি এর দিকে, এখানে এক্স কোত্থেকে আসছে, তখন তুমি বলবা যে সি থেকে বি এর দিকে, সি থেকে বি এর দিকে, কিন্তু এ থেকে তো সি এর দিকে হচ্ছে না, এ থেকে সি এর দিকে, মানে এ তো সি কে ঠেলে এক্স এর দিকে পাকাই দিচ্ছে, বিকর্ষণ না, এটা এ থেকে সি এর দিকে কেমনে হয়, এটা তো বলতে হবে যে সি কে এক্স এর দিকে পাঠিয়ে দিচ্ছে ঠেলে, কিন্তু ওর ক্ষেত্রে দেখ, আকর্ষণ বলের ক্ষেত্রে দেখ সি থেকে বি এর দিকেই আসতেছে, দেখ দিকটা দেখ, তো বিশেষ নাহলে দিকটা দেখ, আর এটা দেখ, এটা সিটা এক্স এর দিকে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু যাইতে পারবে না, কারণ আলটিমেটলি একটা লব্ধি বল কাজ করবে, কারণ বি 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 এর জন্য একটা বল অনুভব করতেছে, এ এর জন্য একটা বল অনুভব করতেছে, হ্যাঁ, তাহলে আমরা এফ এসিটা বের করে ফেলছি, এখন আমরা কি বের করবো, এফ বিসিটা বের করবো না, তাহলে কি হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ ওয়ান কি হবে, বি এর মানটা না 2.5, মাইনাস 2.5 বসাবার দরকার আছে, যেহেতু আমরা অঙ্ক করতেছি, অঙ্ক করার ক্ষেত্রে মাইনাস টেনের বসাবার দরকার নেই, আর এখানে কি হবে শুধু 10 ইনভার্স 7, ইউটিউব মান হচ্ছে শুধু 10 ইনভার্স 7, আর এটা 0.2 স্কয়ার হবে না, তাহলে বিসির মান আসে যে 5.62 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন। বুঝতে পারছি, তাহলে দুইটা বলে আমরা বের করে ফেলছি না, এখন আমাকে বল, হ্যাঁ সি টু বি, সি টু বি, বুঝতে পারছি, এখন আমার কথা হচ্ছে যে তোমাকে ভেক্টরের 4টা কন্ডিশন পরে দিয়ে আসছে, তাই তো, তাহলে একটা বল কাজ করতেছে এদিকে, এফ এসিটা এখানে কাজ করতেছে, আর এফ বিসিটা এদিকে কাজ করতেছে, তাই না, তাহলে এই দুইটা বলের লব্ধি কত হবে, এবার তুমি বলো এটা কোন নাম্বার কন্ডিশনে করতেছে, তেমন কিছু না, আমাদের তো কিছু করতে হবে না, আমাদের হচ্ছে যে দুইটা বল কাজ করতেছে, যে দুইটা ভেক্টর কাজ করতেছে, ওই দুইটা ভেক্টরের হ্যাঁ প্যারালাল একটা বাহু আঁকবো, তো আমরা এই বাহুর একটা প্যারালাল একটা বাহু আঁকলাম, ঠিক আছে, চিকন করে আঁকি, কোন কালার দিব, সবুজ কালার দিই, হ্যাঁ, ওকে, তাহলে এটার একটা প্যারালাল বাহু আঁকলাম, আবার এই ভেক্টরটার একটা প্যারালাল বাহু আঁকলাম, বুঝতে পারছি, তার মানে কাজ এটা একটা সামান্তরিক হয়েছে না, তাহলে লব্ধি বল কাজ করবে কোথায়, সামান্তরিকের কর্ণ বরাবর না, একটু বুঝাইতে পারছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করতেছে, তাই তো, একটু বুঝছস কিনা আমাকে বলতো, এটা হচ্ছে লব্ধি বল, লব্ধি বলকে আমি আর দ্বারা প্রকাশ করতেছি, কি দ্বারা প্রকাশ করতেছি, আর দ্বারা প্রকাশ করতেছি, এখন লব্ধি বলের সূত্র আমরা কি জানি, আর সমান আমরা কি জানি, রুট ওভার এফ এসি স্কয়ার প্লাস এফ বিসি স্কয়ার প্লাস 2 এফ এসি এফ বিসি, তারপর কি হবে দেখি বলতো, কস থিটা, এখন থিটার মান কত এটাই তো বের করতে হবে, তাই না, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে হবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এই ত্রিভুজের এটার কোনো 60 ডিগ্রি, এটার কোনো 60 ডিগ্রি, এটার কোনো
60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। সব ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে তিনটা কোণই সমান হবে 60 করে, তাই না? এটা যদি 60 হয়, এখন আমাকে একটা কথা বলতো, মাথাটা বেঁকাই ফেল, মাথাটা বেঁকাই ফেল, দেখতো এইটা একটা বাহু, আমি যদি এটার সাথে লম্বভাবে একটা বাহু আঁকতাম, তাহলে এটা 180 ডিগ্রি হতো না? মানে আমি এভাবে চিন্তা করতেছি, আমি চিন্তা করতেছি এভাবে, এটা এটা 180 ডিগ্রি হতো না? 180 ডিগ্রি হতো না? কিন্তু এখানে যে লম্বটা আছে, এখানে যে লম্বটা আছে, এই যে লম্বটা আছে, লম্বটা কি ডাইরেক্ট লম্ব আকারে আছে? লম্ব আকারে নাই, এটা আছে কি আকারে? এটা আছে হালকা বেঁকে আছে, তাই না? এদিক দিয়ে না, এরকম, এরকম না, এভাবে বেঁকে আছে না? এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? এটা 180 মাইনাস 60 না? 60 না, তাহলে কত হবে? 120 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন কত আসছে? 120 ডিগ্রি, তাই না? তাহলে এখানে মানটা কত হবে? 120। তাহলে মান আসবে না একটা, মানটা তোমরা বের করবা, বুঝতে পারছি? নিজেকে অনেক বড় সায়েন্টিস্ট মনে হচ্ছে, কি কি চিত্র আঁকি ফেলতেছি তো। 120, ওকে। এখন কথা হচ্ছে যে বল বের করলে কি হবে? দিক বের করা লাগবে না? দিক বের করা লাগবে না? তো আমরা যখন ভেক্টর পড়াইছি তখন একটা জিনিস বাদ দিয়ে পড়াই ফেলছি, দিক বের করার একটা সূত্র ছিল ভেক্টরে, টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল, মানে যে দিকটা হচ্ছে যে ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করে বের করতেছি, হ্যাঁ, কারণ দুইটা ভেক্টর থাকে না, পি আর কিউ, হয় পি এর সাপেক্ষেও দিকটা বের করতে পারি, কিউ সাপেক্ষেও দিকটা বের করতে পারি, তাই না? যার সাপেক্ষে বের করি তাকে আমরা সিঙ্গেল অবস্থায় রেখে দিই, মানে যার যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তাই না? ধর আমরা যদি পি এর সাপেক্ষে বের করতে চাই, মানে লব্ধির দিকটা, এই যে ধর এপিটা, এপি এর সাপেক্ষে লব্ধির দিকটা বের করতে যাচ্ছি, তাহলে এটাই তো লব্ধির দিক, তাই না? এই দিকটা, এই কোণটা, তো পি এর সাপেক্ষে বের করতে চাইলে পি কে আমরা সিঙ্গেল রেখে দিব, আর উপরে কি হবে? কিউ সাইন থিটা, আর এখানে কি হবে? কিউ কস থিটা। মনে আছে সূত্রটা? পড়ছস? ভেক্টর পড়ছিলি? ওকে। তাহলে হালকা পাতলা ভেক্টর জানতে হবে, ভেক্টর হচ্ছে সবথেকে বেসিক। হ্যাঁ, তাহলে আমরা দিকটা কিভাবে বের করবো? দিকটা বের করবো tan থিটা দিয়ে বের করবো। আমরা কার সাপেক্ষে বের করতেছি? ধর এফ বিসি সাপেক্ষে বের করতেছি, কার সাপেক্ষে বের করতেছি? এফ বিসি, কারণ আমার মনে হয় বিসি সাপেক্ষে বের করাটা সহজ হবে, তাই না? এই যে লব্ধি, এটা না, লব্ধি তো এটা, তো এই লব্ধিটা বিসি সাপেক্ষে কত আছে এটা বের করলেই হচ্ছে, তাই না? তাহলে বিসি কে আমরা কোথায় রাখবো? নিচে রাখবো না? এফ বিসি, আর তার মানে এফ এসি সাইন থিটা, সরি সাইন থিটা হবে না, সাইন আলফা হবে, আলফা কত? 120, তাই না? প্লাস এফ এসি কস আলফা। পারবি না? দিক বের করতে পারবি না? তাহলে এটা তোরা বের করে ফেলবি আনসার, বুঝতে পারছি? ওকে, তারপর আমরা লাস্ট একটা অঙ্ক করি আজকে, তারপর তোকে একটা হোমওয়ার্ক দিব। প্রবলেম, প্রবলেমটা হচ্ছে যে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, 10 ইনভার্স 31 কেজি, মানে একটা ইলেকট্রনের ভর আর কি, এসআই এককে। কারণ গ্রাম হিসাব করলে কত হয়? 9.11 ইন্টু 9.11 ইন্টু 10 ইনভার্স 21 গ্রাম, 28 গ্রাম। আর কেজি হিসাব করলে কত হয়? 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, তাই না? তার মানে এই ভরটা যে দিছে এটা একটা ইলেকট্রনের ভর, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। ভর বিশিষ্ট একটি ইলেকট্রন, ভর বিশিষ্ট একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যদি নিউক্লিয়াসকে কি করে? কেন্দ্র করে, কেন্দ্র করে কি করে? 0.53 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, 0.53 ইন্টু 10 ইনভার্স 10 মিটার ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকে,
ব্যাসার্ধের কক্ষপথে কি ঘুরতে থাকে তবে তার কৌণিক বেগ কত? হ্যাঁ, তবে তার কৌণিক বেগ কত? আচ্ছা, এটা যে একটা হাইড্রোজেন পরমাণু, এটা আমি এমনি চোখ বন্ধ করে বলে দিতে পারি, আপনি দেখি বলতো। যদি এটা ইয়ার পড়া না, মানে এই চ্যাপ্টারে পড়া না, কেমিস্ট্রিতে পড়াই আসছে গুণগত রসায়ন, দেখি বলতো। ব্যাসার্ধের জন্য, না ব্যাসার্ধের জন্য, কারণ হাইড্রোজেনের একটাই ব্যাসার্ধ, কারণ হাইড্রোজেন কক্ষপথ একটাই, তাই না? ওই কক্ষপথের ব্যাসার্ধ এটা তো মুখস্থ, এটাকে বোর ব্যাসার্ধ বলা হয়। বোর পরমাণু ব্যাসার্ধ 0.53 × 10⁻⁻⁷। যদি এটা হাইড্রোজেন পরমাণু, এটা বের করতে হবে না, যেহেতু ফিজিক্স পড়তেছি। হ্যাঁ, এই অঙ্কটা অ্যাডমিশনের অঙ্ক, কারণ আমরা তো অ্যাডমিশন কভার দিব, জাস্ট অতিরঞ্জিত ম্যাথগুলো কভার দিব না। এটা কোথায় আসছে? বুয়েটে আসছে। বুয়েটে কত সালে আসছে? 18-19 আসছিল, 18-19 আসছিল, রিসেন্টলি আসছিল, বুঝাইতে পারছি? তাহলে এখন দেখ, এটা কি, এটা কক্ষপথ থাকতে হবে, তাই তো? আমরা আগে চিত্র এঁকে ফেলি। কক্ষপথ, কক্ষপথের মধ্যে একটি ইলেকট্রন আছে। কি আছে? ইলেকট্রন আছে। ইলেকট্রনটা কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতেছে, তাই তো? তার মানে কি, কেন্দ্র করে ঘুরলে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে না? কেন্দ্রমুখী বল মানে কি, একটা বস্তু যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে, ওর কেন্দ্রের দিকে যে বলটা অনুভব করে, এটাকে কি বলা হয়? কেন্দ্রমুখী বল বলা হয়, তাই না? এখন একটা কথা চিন্তা করতে, কেন্দ্রমুখী বলটা অনুভব করতেছে কেন? কেন ইলেকট্রনটা প্রোটনকে কেন্দ্র করে ঘুরতেছে? ঘুরতেছে বলেই তো একটা বল যে মাঝখানে অনুভব করতেছে, এটাই কেন্দ্রমুখী বল। তার মানে কেন্দ্রমুখী বলটা অ্যাকচুয়ালি অনুভব করতেছে, প্রোটন ইলেকট্রনকে টানতেছে না নিজের দিকে, আকর্ষণ বল। কিন্তু ইলেকট্রন আসতে পারতেছে না দেখে ইলেকট্রনটা এবার ঘুরতেছে, তাই না? কক্ষপথের জন্য আসতে পারতেছে না, সেজন্য ইলেকট্রনটা এবার ঘুরতেছে। তার মানে আকর্ষণ বলটাই মেইনলি কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে, তাই না? বলতে পারি কি না? এফসি সমান যদি কেন্দ্রমুখী বল হয়, তাহলে আকর্ষণ বলটাই মেইনলি কেন্দ্রমুখী বল, তাই না? তাহলে আমরা বলতে পারি না এফসি ইজ ইকুয়াল কে ইন্টু √/, ই স্কোয়ার, দেখি বলতো ই স্কোয়ার কেন বলছি, ডিভাইড বাই আর স্কোয়ার। ই স্কোয়ার কেন দিচ্ছি বলতো? কমন সেন্সের ব্যাপার, দেখি বল। সূত্র কি Q1 × Q2 না? Q1 × Q2, এখানে Q1 মানে কি, প্রোটন না? Q2 মানে কি, ইলেকট্রন না? এখন দুইজনের চার্জ আবার সমান না? 1/6 × 10⁻90, শুধু প্লাস মাইনাসের বেশ কর। হ্যাঁ, আর অঙ্ক করার সময় তো প্লাস মাইনাস দেওয়া লাগে না, তো দুইটাকে ই ধরতে পারি বা দুইটাকে পি ধরতে পারি। হ্যাঁ, তো আমরা দুইটাকে ই ধরলাম, কারণ এখানে ইলেকট্রন নিয়ে অঙ্ক করতে বলছে, বুঝতে পারছি? তাহলে কেন্দ্রমুখী বলের মানটা কত আসবে? এটা একটা মান আসবে, আর এর মান তো দিয়ে দিচ্ছে, আর এর মান এটা না? আর কে এর মান তো জানোই, শূন্য মাধ্যমে কত, 9 × 10⁻⁹। হ্যাঁ, আর ই এর মান কত, 1/6 × 10⁻90। তাও আমি মানগুলো লিখে দিচ্ছি, যা 90 স্কয়ার, আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.53 × 10⁻10 স্কয়ার, বুঝতে পারছি? তাহলে এটার মান আসবে কত? কেন্দ্রমুখী বলের মান আসবে বা আকর্ষণ বলের মান আসবে 8 × 202 × 10⁻8, 10⁻8 নিউটন, বুঝতে পারছি? একটু বুঝছিস কিনা আমাকে বল। কেন্দ্রমুখী বল বের করছে, আমাদেরকে বলছে কৌণিক বেগ কত। কৌণিক বেগ কত? কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি না? আবার ওমেগা কয়েকটা সূত্র জানি, ওমেগা সমান v/r, কিন্তু এখানে ভি আছে, ভি তো নাই, রৈখিক বেগ নাই, তো রৈখিক বেগ না থাকলে তো আমরা বের করতে পারতেছি না, পারবো? তাহলে আমাদেরকে এই সূত্র ক্যান্সেল। আমাদের আরেকটা সূত্র আছে, ওমেগা সমান না, সরি, কৌণিক ত্বরণ সমান, কৌণিক ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে? এসি দিয়ে প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? এসি, কৌণিক ত্বরণ। হ্যাঁ, এটাকে বলা হয় ওমেগা স্কয়ার আর, বুঝতে পারছি?
তো আমরা যদি কণিক ত্বরণটা বের করতে পারি তার মানে আমরা ওমেগাটা বের করে করতে পারবো না, কারণ আর তো দেওয়া আছে। আর বলের সাথে সবসময় ত্বরণের একটা সম্পর্ক থাকে, তাই না? এফ ইকুয়াল এম এ, তাহলে এফ ইকুয়াল কি হবে, মানে কণিক ব্যাগ সমান কি হবে, সরি 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 কেন্দ্রমুখী বল সমান কি হবে, এম ইন্টু এসি, কারণ এটা কণিক বলের হিসাব করতেছি, মানে কেন্দ্রমুখী মানে ঘূর্ণয়মান বস্তুর ক্ষেত্রে হিসাব করতেছি। ঘূর্ণয়মান বস্তুর ক্ষেত্রে কণিক ত্বরণ থাকে না। রৈখিক বলের জন্য যদি এফ সমান এম এ হয়, তাহলে কণিক বলের জন্য কত হবে, এম এসি হবে, সিম্পল কথা। আর ইলেকট্রনের কত দিয়ে দিছে 9.1 ইন্টু 10⁻31। যদি ভর দেওয়া না থাকতো আমরা তাও লিখতে পারতাম না, কারণ আমরা ইলেকট্রনের কত মুখস্থ, তাও পারতাম না। তাহলে এসির মান তো আমাদেরকে বের করতে হবে, আর এফ এর মান তো আমরা বের করে ফেলছি না, 8.202 ইন্টু 10⁻8। তো এখান থেকে আমরা কার মান বের করবো, এসির মান বের করবো। এসির মান কত আসছে, এসির মান আসবে 9.01 ইন্টু 10⁻23 আসবে না, মিটার ইনভার্স 2 নাকি? এখন আমরা ওমেগার মান বের করতে পারবো না, কারণ এসি সমান আমরা কি জানি, ওমেগা স্কয়ার আর। এখান থেকে আর এর মানও আছে, এসি মানও আছে, তাহলে ওমেগা সমান কত হবে, √AC ডিভাইড বাই আর, তাই না? তো মানগুলো যা হয় তা আনসার। ওকে, এটা তুই বসাই দিবি। অঙ্কগুলো মানে তোর খাতে করা আছে অলরেডি নাকি, নাকি ক্যালকুলেটার এখন বসাই দিন, সাথে সাথে কেমনে বসাইলি? আচ্ছা, সাথে সাথে কেমনে বসাইলি? আচ্ছা, বুঝছি। তাহলে এখন তোকে একটা হোমওয়ার্ক দিই, তারপর আজকে ছুটি। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন একটি প্রোটনকে 0.53 আর্মস্ট্রং দিছে, এটাকে কিন্তু মিটারে নিতে হবে। ব্যাসার্ধ কি করে, অরবিট আর বিদ্যুৎ হলে ব্যাসার্ধ অরবিটে আবর্তিত হলে ইলেকট্রনটির কণিক ত্বরণ নির্ণয় করো। পারবি না? আগে কণিক ব্যাগ বের করতে বলছে, আর আগে কণিক ব্যাগ কেমনে বের করছিলাম, কণিক ত্বরণ বের করতে বের করছিলাম, তাই না? তো এটার স্টেপ আরেকটা কম আর কি, ওই কণিক ত্বরণ বের করে ফেললে অঙ্ক শেষ। হ্যাঁ, কণিক ত্বরণ বের করো, এটা হোমওয়ার্ক। তাহলে আজকে ছুটি। ওকে।